সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন ব্রেকলেস টক শো 9 সংলাপে। 9 সংলাপে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ব্যবসা জগতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে এবং একজন অর্থনীতিবিদকে। আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এই রাজনৈতিক ডামাডোলের সামনে ইলেকশন, নানা বিষয় নিয়ে প্রচুর তর্ক বিতর্কের মধ্যে আমরা ভুলে গিয়েছি যে বাংলাদেশ অতি দ্রুত এলডিসিতে উত্তরিত হতে যাচ্ছে এবং এলডিসি থেকে উত্তরণ হয়ে যখন বাংলাদেশ মধ্যায়ের দেশ হবে তখন বাংলাদেশ কি ধরনের চ্যালেঞ্জ ফেস করবে, বাংলাদেশের সামনে কি ধরনের কর সংক্রান্ত অসুবিধা আসবে, আমদানি রপ্তানিতে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে, বাংলাদেশ তার বিনিয়োগের ক্ষেত্রে কি করে তার বিনিয়োগের খরচ কমাবে এবং বাংলাদেশ অন্যান্য এই ধরনের মধ্যায়ের দেশগুলির সঙ্গে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্যবসা জগতে, এই বিষয়গুলি নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার। এবং সেই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন আমার হাতের ডান দিকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, তারপরেই রয়েছেন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান এবং তারপরে রয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং আমার বাম দিকে রয়েছেন তরুণ নেতৃত্ব বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল, তার পাশেই রয়েছেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ এবং আমার কাছ থেকে বেশ একটু দূরে বসে আছেন অর্থনীতিবিদ এবং বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনাদের ছয়জনকেই ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। আমরা জানি যে মার্চে এই সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে মধ্যায়ের দেশে উত্তরণ হবে এবং 2026 সালের 24শে নভেম্বর এলডিসি থেকে বের হয়ে আসবে বাংলাদেশ, এমন একটা সিদ্ধান্ত রয়েছে জাতিসংঘের। সেই হিসেবে সময় আছে মাত্র 14 মাস, কিন্তু এখন অনেকেই দাবি করছেন যে এই সময়টি পিছিয়ে দিতে হবে, বাংলাদেশ প্রস্তুত না। আমি জানতে চাই আব্দুল আওয়াল মিন্টু আপনার কাছে, আসলে কি বাংলাদেশ প্রস্তুত না মধ্যায়ের দেশ হবার জন্য? দেখুন, অ্যাকচুয়ালি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মধ্য আয়ের দেশ এটা কি, এটা কিন্তু আমরা বুঝি না, টু বি ট্রুথ। এটা ওয়ার্ল্ড ব্যাংক একটা পদ্ধতি অনুসরণ করে যখন তারা লোন দেয়, কী ধরনের লোন দেবে, ইন্টারেস্ট রেট কত হবে এবং কোন ধরনের লোন পাওয়ার আপনার যোগ্যতা রাখেন, সেগুলি নির্ধারণের জন্য তারা একটা ধরে যে কোনো দেশ যদি 1035 থেকে এসে $1050 পার মান্থ যদি ওদের পার ক্যাপিটা ইনকাম হয়, মাথাপিছু আয় হয়, তাহলে এর বেশি হলে ওটা অলরেডি লো মিডল ক্লাসে পড়ে। আর যদি আপনি যদি আরও উপরের দিকে যান, ধরেন অ্যাবাউট $2865 যদি মানে $2886 পর্যন্ত যদি হয় বা তার উপরে হয়, তাহলে আপনি একটু হায়ার মিডল ক্লাসে যান। এটা নর্মালি নির্ধারণ করে কতগুলো জিনিসের জন্য, যে আপনি যদি লো মিডল ক্লাস বা আপনি যদি মানে নট মিডল ক্লাসে যদি আপনি থাকেন, তাহলে আপনার কতগুলো সুযোগ সুবিধা থাকে। প্রথম যেটা সেটা হলো আপনি কম ইন্টারেস্টে আপনি বিভিন্ন মাল্টিলেটারাল প্রতিষ্ঠানগুলো থেকে আপনি ইন্টারেস্ট রেট কম ইন্টারেস্ট রেটে পাবেন এবং দীর্ঘদিনের জন্য পাবেন। দুই, আপনার ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো উন্নয়নের জন্য আপনি অ্যাসিস্ট্যান্স বলেন বা লোন বলেন, এটা আপনার সহজে পাবেন। তিন, আপনি যদি মনে করেন আপনি প্রযুক্তিগত উন্নয়নের জন্য এবং হিউম্যান ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার আলাদা একটা লোন পেতে পারেন। এছাড়াও আপনি যেগুলি আছে, যেমন মনে করেন ক্যাপাসিটি বিল্ডিং, হিউম্যান ডেভেলপমেন্ট, এই ধরনের সাহায্যগুলো আপনি পান। এক্ষেত্রে এখন নতুন যুগে যে ক্লাইমেট অ্যাসিস্ট্যান্স, গ্রিন ফান্ড আছে একটা, এই সাহায্যগুলো আপনি পান। কিন্তু যেই মাত্র আপনি মিডল ক্লাসে যাবেন, যেটা বলতেছে 2026-এ, তখন তো আপনার এই সুবিধাগুলো পাবেন না। এই একটা অসুবিধা আমি দেখি। দুই নম্বর হলো আপনি যখন আমাদের কস্ট অফ ফান্ড বেড়ে যাবে, আপনার কস্ট অফ ফান্ড, কস্ট অফ ফান্ডও বলতে পারেন বা কস্ট অফ লোন বলতে পারেন, বেড়ে যাবে। দুই নম্বর যেটা পার্টিকুলারলি দেখি, আমাদের তো ভাই এখন পার ক্যাপিটা ইনকাম কমে যাচ্ছে, আমি তো বাড়তে দেখি না। গত আপনি যদি অর্থনৈতিক বছর যদি 2023-24 ধরেন আর 24-25 ধরেন, আমি যদি কি অ্যাবাউট $80 আমাদের কমে গেছে। তো আগে কমাটার থেকে বাড়াইলই আমরা। এখন উপদেষ্টা পরিষদ বলেন বা নতুন সরকার বলেন, এই আমরা ওই মিডল ইনকাম স্টেটে যাবো কি জন্য, এটা তো আমি বুঝতেছি না।
মিডিল ইনকাম স্টেট হতে হইলে আপনাকে প্রথম কথা হলো আপনার জীবন মান উন্নয়ন লাগবে। এখন যদি আপনার শুধু মাথাপিছু আয় যদি জিডিপিকে যদি আপনি ভাগ করেন, আমাদের কত জনসংখ্যা সেই দিকে যদি মনে করেন যে আমরা এখন মিডিল ইনকাম স্টেটে চলে এসেছি, এটা আমার কাছে রং মনে হয়। আমি যেটা মনে করি যে মিডিল ইনকাম স্টেট যদি আপনাকে হতে হয়, আপনার তো ইকোনমিক গ্রোথের সাথে বা জিডিপি প্রবৃদ্ধির সাথে আপনার জীবনমান উন্নয়নও লাগবে। তো ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আপনার না হয়, যেটা বললো জীবনমান উন্নয়নের সাথে সম্পর্কিত, তাহলে আপনি কিসের মিডিল স্টেট? তো মিডিল ইনকাম স্টেট হওয়ার জন্য যেটা প্রথম দরকার সেটা হলো আমাদের রাজনীতিবিদদের মোরালিটি, নৈতিকতা নাম্বার 1। নাম্বার 2, আপনাকে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, যেটা প্রবৃদ্ধি যাই হোক, যেই সম্পদ আপনার সৃষ্টি করেন প্রতি বছর, সেই সম্পদকে পুনর্বন্টন করার জন্য যে ধরনের মেকানিজম আপনার সরকারের থাকা উচিত, যে ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত, সেই প্রতিষ্ঠানগুলো যদি আপনি আগে বিল্ড আপ না করেন, তাহলে আপনি সম্পদের পুনর্বন্টনের পরিবর্তে তো আপনার সম্পদ একদিকে বন্টন করবেন, শুধু বড় লোকদের আরও বড় লোক করবেন, গরিবদের আরও গরিব করবেন। আপনি দেখেন গত এক বছরে দেখে দারিদ্রতার হার যেটা ছিল 19 দশমিক কত, সেটা এখন বড় গেছে 25%। তো আপনার দারিদ্রতা বাড়তেছে, আপনার ইনকাম গত বছর থেকে এবছর $86 না কত কমে গেছে, জিডিপি 486 বিলিয়ন থেকে 450 বিলিয়নে নামছে। তো আপনি তো নিচের দিকে যাচ্ছেন। তো উপদেষ্টা পরিষদ কিসের উপর ভিত্তি করে বলতেছে আমরা ওই আকাশে উঠবো? আমরা আবার আপনার কাছে আসবো। আমরা একটা চিত্র পেলাম জনাব শওকত আলী রাসেল, যে আমাদের মুদ্রাস্ফীতি বাড়ছে, আন্তর্জাতিক মুদ্রার তুলনায় টাকার মান কমে যাচ্ছে, আমাদের বিনিয়োগ কমেছে, আমাদের মাথাপিছু আয়ও কমেছে, এবং সম্পদের যে পুনর্বন্টন, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হচ্ছে না। এরকম একটা অবস্থায় আমরা যদি এলডিসি থেকে উত্তরিত হই, যেটা হয়েছে যে 18 সালে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং অ্যাভারেজে 6 বছর 7 বছর সময়ের মধ্যে একটা দেশ সিদ্ধান্ত নেওয়ার পরে মধ্য আয়ের দেশের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করে। কিন্তু এরপরে কোভিডের কারণে আরও 1-2 বছর সময় বাড়ানো হয়েছে, সম্ভবত 2 বছর। এবং আগের সরকার বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের সাথে আমরা দেখেছি যে সভা করত। কিন্তু আবার একটা অভিযোগও ছিল যে বৈঠকে ব্যবসায়ীরা রাজি হন বা আলাপ আলোচনা করেন সরকারের সাথে, কিন্তু বের হয়ে আসলে তারা তাদের মতামত পরিবর্তন করেন, কারণ ব্যবসা ক্ষেত্রে গিয়ে তারা দেখেন যে চ্যালেঞ্জগুলি তারা ফেস করতে পারবেন না। তা আমরা যে কথা শুনলাম আব্দুল আল মিন্টুর কাছে, যে আসলেই তো এক ধরনের নেতিবাচক প্রবণতা আমাদের অর্থনীতির মধ্যে আছে এখন, এমনকি আমাদের ব্যাংকগুলিও দুর্বল হয়ে গিয়েছে বিগত সরকারের লুটপাটের কারণে। তো আপনার কি মনে হয় যে আসলে কি ব্যবসায়ীরা মনে করছেন যে তারা এলডিসি থেকে উত্তরণটা হোক এটা চান না, এবং আপনারা যে আসলেই কি মানে সরকারের চাপে রাজি হতেন, কিন্তু এখন আপনারা মনে করছেন যে চাপমুক্ত পরিবেশ আপনারা বলতে পারবেন যে এটা প্রয়োজন নাই এই মুহূর্তে? দেখেন, বিগত 15 বছর আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আর ব্যবসায়িক যে ফোরামগুলো ছিল এগুলো পকেট ফোরাম ছিল, এখানে কোনো ইলেকশন হতো না, সিলেকশন হতো। এবং এখানে যদি আমরা কোনো উচ্চ বাক্য বা আমাদের যে অধিকার এগুলা যদি আমরা চাইতাম, তাহলে আমাদের পার্সোনালি আমাদের ব্যবসা বা আমাদেরকে অ্যাটাক করা হতো। তো এটা হলো পিকচার, কেমনে এটা ডিরাইভ করলো। এখন আপনি বলতে পারেন এটাতে সুবিধা অসুবিধা কি। প্রথমত আমি আপনার কাছে যেতে চাই এটা হইল কেমনে। এটা হইল এই কারণে যে একটা মিথ্যা পরিসংখ্যানকে কেন্দ্র করে এটা হয়েছে, তথ্য বিকৃত করে করা হয়েছে। কেন করা হয়েছে? আপনি একটা ক্ষণিকের গ্লোরি ক্লেম করবেন। শেখ হাসিনা সরকার একটা গ্লোরি ক্লেম করতে চেয়েছে, কিন্তু এতে উনি কি করেছে? উনি একটা সমগ্র জাতির সাথে বেইমানি করেছে। আপনার কোনোভাবে আমার গ্র্যাজুয়েশন হয় না, কিন্তু আপনি জোর করে এটা করাতে চাচ্ছেন বা প্রক্রিয়াটা স্টার্ট করে দিয়েছেন। এতে ফলশ্রুতিতে কি হলো? আমাদের এক্সপোর্ট কমে যাবে, ওয়ার্ল্ড ব্যাংকের যে সফট লোনগুলো আছে আমার দেশ সেগুলো আর পাবে না, জাইকা ফান্ড আর পাবে না। আপনার এনজিওগুলো তো $300-400 মিলিয়ন করে কম পাবে আগামীতে, কারণ আপনি তো বলছেন আপনার স্বয়ংসম্পূর্ণ, আপনার টাকার দরকার কিসের? প্রতিনিয়ত আমরা কর্মসংস্থান হারাচ্ছি, আবার নতুন গ্র্যাজুয়েট যেটা প্রতি 4 জনের মধ্যে 3 জনের কর্মসংস্থান নাই। তাহলে আপনি ভাগ দেন এবার, আপনার জিডিপি কি উপরের দিকে যাচ্ছে না নিচে যাচ্ছে? যেমন স্যার রাইটফুলি সেড যে এটা প্রতিনিয়ত নিচের দিকে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি নিচের দিকেই ছিল। আপনার যে ক্যালকুলেশনটা সেটা আপনি ভাগ করেছেন একটা কম সংখ্যক জনগণকে দিয়ে। আপনার যে জনগণ আছে আপনার টোটাল ইনকামকে ভাগ করার সময় আপনি কারচুপি করেছেন। এই কারচুপিতে আমরা দেখেছি আদমশুমারির ডেটা পর্যন্ত ম্যানিপুলেট করা হয়েছিল। আমার নিজের বাড়িতে আদমশুমারি গুনতে কেউ আসে। এখন আমি যেটা বলতে চাই
আমরা যেটাকে ডিলে করতে চাইবো, তো ওরা আমাদেরকে জিজ্ঞেস করে তোমার সরকার তো এটা মেনে নিয়েছে, আমার সরকারের কাছে একটা দাবি আছে আপনার চ্যানেলের মাধ্যমে। এখন যেরকম ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানিকে এমডি ডিএমডি বা পরিচালক পরিষদে যারা ছিল তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, বা দুদক দিয়ে তাদেরকে ডেকে নিয়ে কেমনে কি হলো জানার চেষ্টা করা হচ্ছে। এই ক্ষেত্রেও আমি মনে করি এরকম একটা তদন্ত কমিটি হওয়া উচিত এবং দে শুড বি টেকেন ইনটু টাস্ক। তাদের বলতে যাচ্ছেন যারা ডেটা ম্যানুফ্যাকচার করেছে, রাইট, ম্যানুফ্যাকচার ডেটার উপরে ভিত্তি করে তারা তো ঘুরে বেড়াচ্ছে বিপদগ্রস্ত। আমি এবং আমার জনগণ, আমার এন্টায়ার জাতি এখন বিপদগ্রস্ত, কিন্তু কাজটা করেছে গুটি কয়েক লোক। তাদেরকে আমি মনে করি স্পেশাল কমিটি করে তারা এই সংখ্যাগুলো কেমনে তৈরি করলো, কি কারণে ফার্নিশ করলো, তাদেরকে অ্যাকাউন্টেবল করা উচিত। তাহলে এই জায়গাতে আমরা একটা অভিযোগ পেয়েছি যে ডেটা ম্যানুফ্যাকচার করা হয় এবং সেই ম্যানুফ্যাকচার ডেটার উপরে পরিকল্পনা করে বিভিন্ন ধরনের নতুন তথ্য দিয়ে সরকার বা কর্তৃপক্ষ এক ধরনের গ্লোরি নেওয়ার চেষ্টা করে যে তারা বড় কিছু করেছে, দেশের আয় বাড়িয়ে ফেলেছে। আমরা চোখে দেখতে পাচ্ছি দারিদ্র্য বাড়ছে, কিন্তু আমরা হিসাবে দেখতে পাচ্ছি আমরা ধনী হয়ে উঠছে। আমি নিজেই একসময় লিখতাম যে আমাদের যে মাথার পিছনে হাত দিলে পাচ্ছি না। এখন আপনি আছেন এইখানে, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, অনেকদিন পরে বিজিএমইএর একটি চমৎকার গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং আপনি সেখানে নির্বাচিত হয়েছেন। আমরা কিছুদিনের মধ্যে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আমাদের উপরে শুল্ক বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং এটা নিয়ে আপনারা যথেষ্ট কথা বলেছেন। আসলে আমরা কি অবস্থায় আছি? এই যে এলডিসি থেকে উত্তরণ পেছানোর আবেদন রয়েছে, একটা হচ্ছে সরকার প্রধানকে নিয়ে জাতিসংঘের যে অর্থনৈতিক সামাজিক পরিষদ আছে সেখানে চিঠি দেওয়া হয়, আরেকটা হচ্ছে সরাসরি জাতিসংঘ সাধারণ পরিষদে আবেদন করা হয়, কিন্তু যৌক্তিক কারণ দেখাতে হয়। আপনারা কি মনে করছেন যে সরকারের কি আসলে সেই আবেদনে যাওয়া উচিত? এবং সরকার কি এই মুহূর্তে যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু ভবিষ্যতে যে সরকার আসুক তাকেও তো এটা ফেস করতে হবে। আপনারা কি মনে করছেন যে এই ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি অনেক বাড়বে এবং গার্মেন্টস সেক্টরে বা এই চ্যালেঞ্জগুলি কিভাবে তারা মোকাবেলা করবে? আসলে কি সরকারের এখন চেষ্টা করা উচিত এলডিসিতে উত্তরিত যাতে না হয় সেই চেষ্টা করা? জি, ধন্যবাদ চ্যানেল নাইনকে। অবশ্যই সরকারের উচিত যে এলডিসি যে গ্র্যাজুয়েশনের যে প্রক্রিয়াটা, এটা যেন পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই প্রক্রিয়াটা শুরু করা উচিত। এবং আমরা 16টা বাণিজ্য সংগঠন মিলে একসাথে আমরা সরকারকে চিঠি দিয়েছি এবং ওই চিঠিতে আমরা উল্লেখ করেছি কি কি কারণে এটা পিছিয়ে দেওয়া উচিত। আমাদের হাতে এখন গ্র্যাজুয়েটেড হলে সময় আছে 1 বছর, 14 মাস যেটা বললেন, 3 বছর পাবেন আপনি গ্রেস পিরিয়ড বা ট্রানজিশন পিরিয়ড হতে পারে। আমরা স্পেসিফিকলি বলেছি আরও 3 বছর, অর্থাৎ 7 বছর সব যদি সময় পাওয়া যায় এবং আমরা যদি সিরিয়াস হই তাহলে এই যে গ্র্যাজুয়েটেড হওয়ার যে সুফল সেটা আমরা পেতে পারি। এখানে অনেক কত সাল আপনারা টার্গেট করতে বলছেন? 32 সাল। 29 না 32 এখন হলেই তো 29 পর্যন্ত পাওয়া যাবে। আরো 3 বছর 3 বছর এমনি গ্রেস, এটা ইউরোপিয়ান ইউনিয়নের গাইডলাইন। এই গ্রেস পিরিয়ড যে আপনারা 2032 পর্যন্ত ম্যাক্সিমাম সুবিধাটা চান? জি, ম্যাক্সিমাম সুবিধাটা চাই। এটার কারণটা হচ্ছে কি, দেখেন গরিব কে থাকতে চায়? আমরা এখানে যারা আছি সবাই আমরা হলো ধনী হইতে চাই, কিন্তু কথা হচ্ছে বাস্তবতাটা কি? আপনি কি রিয়েলি ধনী হবেন নাকি ধনী হওয়ার ভান করবেন? তো একটু আগে তো যেটা বলা হলো যে ফ্যাব্রিকেটেড ডাটা দিয়ে একটা উৎসবের আয়োজন করা হয়েছিল যে আমরা হলো এই এলডিসি গ্র্যাজুয়েট হয়ে গেছি, দিস ইজ আওয়ার ক্রেডিট। আসলে হচ্ছে ফেক ডাটা। বাট এটাও বাস্তবতা, ওই ডাটা যদি আপনি রেকটিফাই করেন তাও ইউএনের যে গাইডলাইন তাতেও আপনি কোয়ালিফাই করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই ডাটাটাই সব কথা না, এটার যে কনসিকোয়েন্স সেটা ম্যাসিভ। খালি এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বলে না, এটা লোকাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে যারা ধরেন এই যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি আছে, যে এখানে কনজিউমার গুডস আছে, এখানেও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। কেন? যে আপনার যে ট্যারিফ, বাংলাদেশের যে শুল্ক হার, সেটা চাইলেই আপনি এখন যেভাবে নির্ধারণ করছেন ওইভাবে নির্ধারণ করতে পারবেন না। তা আপনার সাথে অন্য কম্পিটিটিভ কান্ট্রি যারা আছে তারা বলবে যে আমার ট্যারিফ এত, তোমার ট্যারিফ বেশি হলে তো আমি ভাই তোমার সাথে শুনবো না। যেমন জাপান ইতিমধ্যেই আসা শুরু করেছে যে তুমি গ্র্যাজুয়েটেড হয়ে গেলে কিন্তু এই যে তোমার যে গাড়ি ইম্পোর্ট করলে যে এত 700%, 800% আর 300% ট্যাক্স, আমি কিন্তু মানবো না ভাই। তাহলে কিন্তু তুমি যে গার্মেন্টস এক্সপোর্ট করো ওটাও কিন্তু তোমার ট্যাক্স দিতে হবে। তো এই আলোচনা ইতিমধ্যে 5টা আলোচনা হয়েছে। সুতরাং সময় লাগবে। এখন এই সময় পেলে আমরা কি করব? আমাদের প্রস্তুতি লাগবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে হবে। আর যে ইন্ডিকেটরগুলো মিন্টু ভাই বলেছেন, এগুলো তো এখন সব নিচের দিকে, জিডিপি নিচের দিকে, এনপিএল বাড়ছে, আপনার ইন্টারেস্ট রেট হাই। এই হাই ইন্টারেস্ট রেট দিয়ে আপনার কে ইন্ডাস্ট্রি করবে? 13%, 14% ইন্টারেস্ট নিয়ে এই ব্যক্তি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করবে, যে টাকা নিয়ে তার মোটিভ টাকা দিব না। ট্রেডিংয়ের কথা আমি জানি না, বাট আমি নন পারফর্মিং লোন আরও বাড়বে, যেটা ইতিমধ্যেই 5 লাখ
30,000 কোটি টাকা হয়ে এবং গেছে। সেখানে তো লুটপাটের লোনও আছে, অবশ্যই। কিছুই না করে টাকা নিয়ে গেছে। এখনো আছে, ওগুলা সারফেসে আসলে আরও 1-2 লাখ কোটি টাকা বাড়বে। সো এইগুলা রেকটিফাই করা, সামনের দিকে আগানো, এবং রিয়েলি যদি আমরা ওই জায়গায় যে সাস্টেন করতে চাই তাহলে পিছানোটা একদম অবশ্যম্ভাবী। কেউ কেউ বলেন যারা পিছাতে চাই, যে আমরা এখানে যারা আছি, আমি সম্মানিত অর্থনীতিবিদ উনি কি বলেন আমি জানি না, হ্যাঁ, তো আমরা তো বলছি যে লজিক হচ্ছে এই, প্রথম হচ্ছে ফ্যাব্রিকেটেড ডাটা দেওয়া হয়েছে, দ্বিতীয় হচ্ছে যে এখন ইনভেস্টমেন্ট ক্লাইমেট ভালো না, আমার বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট নাই, সরকার ইনভেস্টমেন্ট করছে না, তারপরে আপনার দারিদ্রতার হার বাড়ছে, আপনার হলো জিডিপির গ্রোথ কমছে, এনপিএল বাড়ছে, সো লট অফ রিজন। তো এখানে পিছালে এমন না তো যে এইটা একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে পিছাইতে গেলে। গার্মেন্টস খাতে কি ধরনের চ্যালেঞ্জ হবে? গার্মেন্টস খাতে প্রথম কথা হচ্ছে যে আমরা যে ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, যেখানে আমরা যে ট্যারিফ লো এক্সাম্পশন, ট্যারিফের সুবিধা পান না জিরো ট্যারিফ, জিরো ট্যারিফ, সেটা থাকবে না তো, সেটা থাকবে না। আবার এখানে গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার পরে বা আপনি ওখানে যদি আপনার নেগোশিয়েট করতে হবে, যেমন আপনি জিএসপি প্লাস পেলেও আপনি ইউরোপিয়ান ইউনিয়ন আপনাকে ট্যাক্স দিতে হবে যদি ওর যে থ্রেশহোল্ড আছে, একটা নির্দিষ্ট কমোডিটি যেটা ডিউটি ফ্রি একটা মার্কেটের ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকে, ওর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, যেমন গার্মেন্টসের ক্ষেত্রে 37%, এটা ইতিমধ্যেই 60% আছে, সেইখানেও নেগোশিয়েট করতে হবে যে আমি জিএসপি প্লাস পেলেও যেন এইটা এই সেফগার্ডটা এটা যেন তুলে নেওয়া তার মানে হয়। এই নেগোশিয়েট করার জন্য সময় লাগবে না। তার মানে সরকারকে প্রচুর নেগোসিয়েশনের সময় দিতে হবে, অবশ্যই। এবং সেইখানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম, এনার্জি, হিউম্যান রিসোর্স সব এনগেজ করতে হবে। অবশ্যই। তার মানে একটা বিরাট প্রক্রিয়ার ভিতর দিয়ে অনেক যেতে যেমন হবে। আপনি যদি রিয়েলি ওই জায়গায় সাস্টেন করতে হবে, যেমন আপনাকে আরসেপে যাওয়ার চেষ্টা করতে হবে, যেটা হলো এই রিজিয়নের সবচেয়ে বড় ইকোনমিক ইয়ে। সো আপনার আরসেপে আপনি যেতে চাইলেই তো ওখানে আসিয়ান কান্ট্রিজরা বলবে বাংলাদেশকে নিবে কি নিবে না। এরই মধ্যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ বলেছেন যে আমাদের কোনো আসিয়ানে কাজের নেবে মধ্যে না, আমরা কিন্তু চাই না। আরসেপে যাওয়ার সুযোগ এখনো আছে, বাট এখানে আপনার অনেক সময় লাগবে নেগোশিয়েট করতে, কালকে শুরু করলে পরশুদিন হয়ে যাবে না। সো এই জন্যই সময় দরকার। ধন্যবাদ। আমরা এখন একটু এই পাশে আসি, আমাদের সাথে আছেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। আপনার কাছে প্রশ্ন, যে সরকারের নীতি নির্ধারকদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি আগের চেয়ে ভালো। এই যে তিনজন আলোচকের কথা আমরা শুনলাম, সেখানে আমরা একটা চিত্র পাচ্ছি যেখানে আসলে খুব আশার চিত্র দেখা যাচ্ছে না। বেকারত্ব বাড়ছে, যে ঋণগুলি পরিশোধ হচ্ছে না তার পরিমাণ বাড়ছে, নতুন ঋণ বরাদ্দ হচ্ছে না, টাকার সংকট আছে, ইন্টারেস্ট রেট অনেক বেশি, সুদের হার বেশি হওয়ার কারণে ঋণ নিয়ে পরিশোধ করতে পারবেন এরকম অবস্থাও ব্যবসায়ীরা নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে, কেননা ব্যবসা তো শুধুমাত্র টাকা না, এবং আরও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন ব্যাংকগুলি, বিমা প্রতিষ্ঠানগুলি এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সব দুর্বল হয়ে গিয়েছে, যারা কিনা আমাদের এইখানে মূলত ফান্ড সরবরাহ করেন ব্যবসায়ীদেরকে, কারণ আমাদের শেয়ার মার্কেট তো খুব ভালো অবস্থায় নাই, অনেক দিন থেকে পড়ে আছে। তো এই সব কিছু মিলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে আছে? সরকার এখনও কেন আগের সরকারের মতো এই দাবি করেন? এবং যদি এই দাবি সত্য নাই হয়ে থাকে, তাহলে এলডিসিতে উত্তরণের চাই না এটা বলতে গেলে তো সরকারকে সত্য স্বীকার করতে হবে। তো তাহলে তারা কি বলে পিছাবেন এটাকে? দেখেন, আমার আমার ব্যবসায়িক নেতারা যে জিনিসটা বলেছেন, আমাদের প্রত্যেক দাবি দিক কিন্তু এক, যে এটাকে পিছাতেই হবে, কিন্তু হয়তো বা এক্সপ্লেনেশনটা একটু ডিফারেন্ট হতে পারে। আমি ব্যাপারটা বলতে চাই যে বিগত 10 বছর 15 বছর না, আমি 34 বছর সিন্স আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, দেশ কি আগায়নি? দেশ কিন্তু যথেষ্ট আগিয়েছে। বাট ভেরি আনফর্চুনেটলি এই গত 15-16 বছরের কিছু কিছু খাতে আমরা যেই স্পেশালি ব্যাংকিং সেক্টরে যেটা বলবো যে মানে অপরিসীম যেই করাপশনটা হয়েছে, তাতে কিন্তু টোটাল ইকোনমিটাকে কিন্তু একটু হিলিয়ে দিয়েছে। তো আমার প্রথম প্রশ্নটা হবে যে দেশটা অ্যাকচুয়ালি কার? দেশটা কি প্রাইভেট সেক্টরের নাকি শুধুই পাবলিক সেক্টরের? পাবলিক সেক্টরে কি পুরো ডিসিশন নেবে? বিগত 2 থেকে 3 দশকে এই দেশের জিডিপির 85% কন্ট্রিবিউশন কিন্তু প্রাইভেট সেক্টরের। দেশকে আজকে যেখানে নিয়ে এসেছি আমরা প্রাইভেট সেক্টর নিয়ে এসেছি। পাবলিক সেক্টর আমাদের কি লজিস্টিক যে সমস্যা, এই এশিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটস ইন লজিস্টিক্স, আমাদের যে করাপশন লেভেল, কতটুকু ওনারা আমাদের দৌড়িয়ে আমাদেরকে সাপোর্ট করতে পেরেছেন, সে যেই সরকারই থাকুক। আমরা ব্যবসায়িক মহল, আমরা কোন সরকার পাওয়ারে আছে আমরা কিন্তু এটা জানতে চাবো না। আমরা চাবো যে একটা পরিস্থিতি স্থিতিশীল থাকবে, ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে, ব্যবসায়িক এনভায়রনমেন্ট থাকবে। সো আমাদের চাওয়াটা কিন্তু এটা, দেশকে আমরা ইনশাল্লাহ আগে নিয়ে যাব। তো ইস্যুটা যেখানে বললাম, যেখানে প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউটস 85% অফ দ্য জিডিপি,
অ্যান্ড এমপ্লয়েজ অলমোস্ট 70-75% অফ দ্য প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট। আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে নিশ্চয়ই সরকারের কাছে কিন্তু একটা গুপ্তধন কোথাও বোধহয় পেয়েছে, ওনারা মনে করছে যে ওটা বের করে নিয়ে আসলে আমাদের দেশটা আগামী 10 বছর ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবে, যেটা কিন্তু প্রাইভেট সেক্টরকে জানানো হয়নি। এনাফ এভিডেন্স ইজ দেয়ার। আমরা কিন্তু মাহমুদ ভাই যেভাবে বললেন, আমরা কিন্তু সারা জীবন গরিব থাকতে চাই না। আমরা কিন্তু ইন্ডেক্সে যতটুকু ফলসিফাইড দেখানো হয়েছে ওটা যদি 30%ও ফেলে দেন, আমরা তিনোটা ক্রাইটেরিয়াতে কিন্তু অলরেডি ডেভেলপ করে যাওয়ার মানে থ্রেশহোল্ডগুলো পার করেছি। হোয়াট উই সে ইজ এটাকে 3 বছরের জন্য মিনিমাম ডেফার করুক, আরও 3 বছর যেটা আমরা এর সাথে পাবো 2032 সাল পর্যন্ত দিতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ এখানে আমি বলবো আপনার এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সরকার স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির 20% এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারেনি। সে যা এই বছরের শেষে কিন্তু নভেম্বরে তাদেরকে একটা রিপোর্ট দিতে হবে এসটিএস বাস্তবায়নের কতটুকু গেছে। কি দিবে, ওনারাও কি তাহলে ফলসিফাইড দিবেন? আমরা তো ওনাদের সাথে নেই। আমরা এই 16টা প্রতিষ্ঠান মানে সংগঠন একসাথে বলেছি উই ওয়ান্ট টু গ্র্যাজুয়েট বাট ইউ নিড টু ডিফার। তো ব্যাংকিং সেক্টরে অলরেডি আলাপ হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের ট্রাম্প ট্যারিফ যেটা চলছে, এটা সামনের বছর কি হবে, তার পরের বছর কি হবে, আমরা কি কেউ এখন এটা বলতে পারছি? ইটস আ টোটাল গ্লোবাল ইকোনমিক আনসার্টেনিটির মধ্যে দিয়ে কিন্তু আছি। সেই জায়গাটায় এই আমাদের অর্থনীতি যথেষ্ট একটা ধাক্কা খেয়েছে গত বছর, এটাকে পুড়িয়ে উঠতে 3-4 বছর সময় লাগবে। এই জন্য যৌক্তিকভাবে সরকারকে এটা 3 বছরের জন্য পেছানোর জোর দেওয়া। সবাই 2032 পর্যন্ত যেতে চায়। অ্যাবসলিউটলি। কিন্তু এই ফাঁকে কি আপনার মনে হয় যে ব্যাংক, বিমা এই প্রতিষ্ঠানগুলি যে দুর্বল হয়ে গিয়েছে, তারা যথেষ্ট পরিমাণে অর্থ সংকুলন করতে পারবে আপনাদের মতো ব্যবসায়ীদেরকে, যারা প্রকৃত ব্যবসা করেন তাদেরকে ফান্ড দেওয়ার জন্য কিংবা তাদেরকে ব্যবসায় নিয়ে আসার জন্য? দেখেন, একটা দেশে তো একটা অনেক বড় বড় আলিয়ার মতো অনেক বড় বড় দুর্ঘটনা এবং ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, দেশ তো পড়ে যাবে না। ব্যাংকিং সেক্টর একটা বড় ধাক্কা খেয়েছে। এই ধাক্কাটা দেখা যায়, আপনাকে বলি যে অলমোস্ট ব্যাড লোন ইজ 50-50% উপরে চলে গেছে। আপনার তো 5,30,000 শুনছেন, 2 লক্ষ না 3 লক্ষ কোটি টাকা তো হলো ইয়াতে লিগ্যাল ম্যাটারে আটকে আছে, ওটা কিন্তু কোনো দিকে আগাচ্ছে না। সো এটার জন্য আপনি 1-2% বড়োয়ার দেশের 50% টাকাকে ব্লক করে দিয়েছে। এই দোষ যদি আপনি আপামর বাকি 98% যারা বড়োয়ার তাদের উপরে ফেলে দেন তাহলে তো হবে না। গভর্নমেন্ট হ্যাজ টু গো ফর লং টার্ম স্ট্র্যাটেজি। লং টার্ম স্ট্র্যাটেজিতে কিন্তু ব্যাংকিং সেক্টরকে বাঁচিয়ে নিয়ে আসা অসম্ভব কিছু না, সেটাও তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যেই জন্য আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনে আরেকটু সময় প্রয়োজন ঘুরে দাঁড়ানোর জন্য। এখন যেতে চাই বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম আপনার কাছে। আমরা ব্যাংক এবং বিমা এইসব নিয়ে কথা বলছিলাম। আপনাদের সেক্টরে প্রচুর আমরা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করছেন। এই চ্যালেঞ্জগুলি কি সেটা একটু বলবেন, এবং পাশাপাশি এটাও বলবেন যে আপনাদের ব্যবসার যে জগৎটা সেটা আসলে এখনো তো গ্রোয়িং ছিল, সেই জায়গাতে আপনারা এলডিসি হয়ে গেলে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, মানে এলডিসির উত্তরণ হয়ে? ধন্যবাদ। আপনারা যদি বিগত প্রায় 1 বছর যাবতই যদি বা তার আগেও যদি আমার বক্তব্য মিডিয়াতে আমার রেগুলার যেগুলি যাচ্ছে, সেখানে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটের মধ্যে ব্যাংকিং খাতের সংকটটাকে আমরা 1 নম্বরে রাখছি। কি সংকট? আপনি প্রতিনিয়ত দেখবেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে জিজ্ঞেস করলেই বলবে যে কী ধরনের অসহযোগিতা, কী ধরনের সমস্যা তারা ব্যাংকগুলির সাথে ফেস করছে। যেমন ধরেন আমার ব্যাক টু ব্যাক এলসি করতে 10-15-20 দিন 30 দিন ব্যয় করছে। যখন তখন সকালবেলা আজকে আমি খুব ভালো আছি, কালকে সকালে উঠে শুনি ব্যাংক আমার বলতেছে আপনার তো বাংলাদেশ ব্যাংকে ড্যাশবোর্ডে রেডমার্ক হয়ে গেছে, আপনার সকল কার্যক্রম আজকে থেকে বন্ধ। আবার দৌড়াদৌড়ি করে ওগুলি হয়তো দেখা গেলো 1 সপ্তাহ 10 দিন 15 দিন লাগে, এটারে ঠিকঠাক করলাম, আবার চলতে থাকলো। আবার 1 মাস পরে গিয়ে করলো যে আপনার তো ওই ব্যাক টু ব্যাকের পেমেন্ট ওভারডিউ হয়ে গেছে, আপনার সব কার্যক্রম বন্ধ। অথবা পেমেন্ট এই জিনিসটা কি অটোমেটিক হচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে? মানে বাংলাদেশ ব্যাংক এমন কিছু সিস্টেম করে রেখেছে যে অটোমেটিক্যালি দেখা যায় যে ওই রেডমার্ক হয়ে ওখানে আমার মানে তাদের যে সফটওয়্যার অ্যালগরিদম আপনাকে অটোমেটিক্যালি রেডমার্ক করে দেয়, এবং তখন কোনো ব্যাংক আমাকে আর কোনো ফ্যাসিলিটি, আপনার সঙ্গে কোনো আলোচনা করে না, কোনো আলোচনা নেই, কোনো ফ্যাসিলিটি নেই, সব বন্ধ। তো এই পরিস্থিতি কিন্তু কন্টিনিউয়াস চলতেছে, এবং বাংলাদেশ ব্যাংক বলছে যে এটা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, ডেফিনেটলি। তো এত টাকা চুরি করলে বাংলাদেশ ব্যাংক যদি বেস্ট প্র্যাকটিস করে, তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসকে সাধুবাদ জানাবো। কিন্তু আমি গভর্নর মহোদয়কে বারবার বলেছি যে বেস্ট প্র্যাকটিসটা কখন আশা করবেন। আমি যখন অসুস্থ
আমি যখন আইসিইউর রুগী, তখন আপনি আমার কাছ থেকে বেস্ট প্র্যাকটিস আশা করতে পারেন না। আপনি আজকে বলতে পারেন না আজকে আপনারা জার্মানির মতো ব্যবসায়ীদের মতো আপনি আচরণ করেন বা ব্যবসা করেন। আপনি বলতে পারেন না ইউরোপ বা আমেরিকার মতো আপনি আচরণ করেন। আমি বাংলাদেশ, তো সুতরাং আমাকে ওই অনুযায়ী আমাকে ট্রিটমেন্টটা দিতে হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তা না দিয়ে রাতারাতি মানে ইউরোপিয়ান হয়ে যেতে চাচ্ছেন বা উন্নত বিশ্ব হয়ে যেতে চাচ্ছেন, যেটা সমস্যা। বাট যেতে হবে, স্লোলি যেতে হবে। তো এটা যেমন একটা সমস্যা। আর এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে আপনি যদি দেখেন, গত 30 বছরে এলডিসি গ্র্যাজুয়েট হয়েছে 8টা দেশ। আপনি এই 8টা দেশের নাম যদি শোনেন, তাইলে অনেকগুলির নাম বোধহয় জীবনে আমরা কোনোদিন শুনি নাই। আমি একটা একটা করে নাম বলি। বতসোয়ানা আমরা নাম জানি, 1994 সালে এলডিসি গ্র্যাজুয়েট হয়েছে। এরপরে আপনার ক্যাবো বার্ডে নাম আমি আমার জীবনে, আইল্যান্ড একটা দ্বীপ, এটা একটা দ্বীপ, 2007 সালে এলডিসি গ্র্যাজুয়েট হয়েছে। এরপরে মালদ্বীপ 2011, সামোয়া 2014, ইকুয়েটোরিয়াল গিনি 2017, তারপরে ভানুয়াতু 2020, ভুটান 2024, সাও তোমে প্রিন্সিপে কি একটা দেশ, জীবনের নাম শুনে 2024। তো এই এগুলো সব ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ, তো এদের একটা নির্দিষ্ট পর্যটনের আয় আছে, এমনি এলডিসি থেকে উঠে ওই দেশগুলির ইকোনমির সাইজ কত এবং তাদের ম্যান পাওয়ার কত আর তাদের রপ্তানি বা কত ডলারের আছে, এর মধ্যে অর্ধেক দেশ পাসপোর্ট বিক্রি করে। হ্যাঁ, যেখানে আমাদের রপ্তানি খাত হচ্ছে দেশের প্রধান ফরেন কারেন্সি আর্নিং খাত। তো ওই এই দেশগুলির তো কোনো রপ্তানি নেই। এলডিসি গ্র্যাজুয়েট হলে এই যে আমরা যে এলডিসি হিসেবে যে আমরা যে ফ্যাসিলিটিগুলি পাচ্ছি রপ্তানি খাতে, আমরা যেমন গ্র্যাজুয়েট হয়ে গেলে এই ফ্যাসিলিটিগুলো বন্ধ, তাদের তো কোনো রপ্তানি নেই। বন্ধ হইলেই কি, ওরা তো টুরিস্ট ড্রিভেন কান্ট্রি, ওরা টুরিস্টরা আসে, খরচ করে। তো সুতরাং এই পরিস্থিতিতে এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার, আপনি যদি দেখেন 2018-19 সালে যখন আমাদের বাংলাদেশ যখন প্রস্তুতি নেয়, তখনকার ইকোনমিও যদি আপনি একটু ভাবেন যে কি কোথায় ছিল। এরপরে কোভিড এবং আফটার কোভিড রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে গিয়ে সারা বিশ্বের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছেছে। এদিকে ব্যাংকগুলি মানে লুটপাট করে খালি হয়ে গেছে, ব্যবসায়ীরা রীতিমতো বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত। এরকম একটা পরিস্থিতিতে যদি এরপরে আবার ওই যেটা বলছিলেন, রাসেল ভাই বলছিলেন যে সরকার যে ম্যানিপুলেটেড কিছু চিত্র দিয়ে, কিছু রেকর্ড দিয়ে চেষ্টা মানে দেখানোর চেষ্টা করেছেন এলডিসি গ্র্যাজুয়েট হবে। আমরা ক্রেডিট নিতে চাচ্ছিলাম দেশের কাছে, দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের শিখরে চলে যাচ্ছে দেশ। আপনাদের যদি মনে থেকে থাকে 2022 সালের ডিসেম্বরের সম্ভবত 3 বা 4 তারিখের প্রথম আলোতে আমার একটা বক্তব্য হেডিং দিয়েছিল যে আমি বলেছিলাম যে ওই আগের মাসের রপ্তানির ফিগার দিয়েছিল 5.09 বিলিয়ন। তো আমি বললাম যে এই রপ্তানি আমরা করি নাই, কারা করেছে জানি না, এইটা আমাদের সাথে কোনোভাবে হিসাবে মিলে না, এটাই পত্রিকা হেডিং দিয়েছিল। তো এটা নিয়ে আমাকে তখন বাণিজ্যমন্ত্রী ধরলেন, তৎকালীন, আপনি একটা সরকারের ফিগারকে চ্যালেঞ্জ করতেছেন। আমি যেটা আমরা করি নাই আমি সেটা বলেছি, এটা যদি চ্যালেঞ্জ মনে করেন এতে আমার কিছু করার নাই। এরপরেও কন্টিনিউয়াস কিন্তু প্রতি মাসে 5 বিলিয়নের উপরে রপ্তানি দেখাচ্ছে। এটা ভৌতিক ছিল, হ্যাঁ, অফকোর্স ভৌতিক, এবং সেই আমাদের লাগে না, আমি কন্টিনিউয়াস প্রতিবাদ করে গিয়েছি। ফাইনালি বাংলাদেশ ব্যাংক, আগের সরকারের আমলেই বাংলাদেশ ব্যাংক কিন্তু পরে স্বীকার করেছে ওই রপ্তানির ফিগারগুলি, তারা নাকি ইপিবির ফিগার আর নিজেদের ফিগার একসাথে যোগ করছে। হ্যাঁ, তো এটা স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংক যে ওইটি সঠিক ছিল না, এবং পরবর্তীতে ওনারা প্রায় 12 বিলিয়ন না 13 বিলিয়নের মতো কমিয়ে আবার একটা ফাইনাল ফিগার ওনারা দিয়েছিলেন, মানে 1 বছরের। তো এই যে রং তথ্যের উপর ভিত্তি করে, ম্যানিপুলেটেড ডাটার উপর ভিত্তি করে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার যে প্রস্তুতিটা বা আমাদেরকে দেখিয়েছেন, সেইটাকে এই সরকার আসার পরে আমার মনে আছে আমরা অগাস্টের 20 তারিখে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখা করি সেদিনই প্রথম আমার বক্তব্যটাই ছিল সেদিন যে এলডিসি গ্র্যাজুয়েশনের যাওয়ার যে লক্ষ্যটা, এটা থেকে আমাদেরকে আপাতত রেহাই দেন, এটাকে বন্ধ করার ব্যবস্থা করেন, সেদিন আমি বলেছিলাম। এবং কন্টিনিউয়াসলি এরপরও কিন্তু আমরা বলে যাচ্ছি যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি। আপনার কাছে আবার ফিরবো। আমরা এখন যেতে চাই অর্থনীতিবিদ এবং বিআইবিএম এর সাবেক পরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে। আমরা এতক্ষণ যে চিত্র দেখলাম সেই চিত্রে তো আসলে কোনো আশার চিহ্ন নাই। একটা জায়গাতে তারা কনফিডেন্ট যে তারা সুযোগ পেলে
এই বিষয়টিকে কাজে লাগাতে পারবেন সময়টাকে, এবং তারপরে তারা প্রকৃতই প্রস্তুত হবেন। কিন্তু আমরা শুনছি বেসরকারি যারা ব্যবসা করছেন তাদের কথা, কিন্তু সরকার তো প্রায় নিশ্চিত হয়ে আছেন যে তারা এলডিসি থেকে উত্তরণ করবেন। এটা হচ্ছে একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে এই যে ব্যাংক বিমা লুট হয়েছে, এটা তদারকের কাজ তো সরকারেরই ছিল। বাংলাদেশ ব্যাংক কি তো তার অডিট করে এই ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে, সেটা তো তারা করে নাই। আজকে লুটপাটের দায় দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে না কেন? কারণ লুট হয়েছে, তাদের লোকজন অডিট করেছে, মিথ্যা অডিট করেছে, এরকম অভিযোগ আছে। এমনকি দুদকে তাদের কর্মচারীদেরকে আসামিও করা হয়েছে। এবং বিশেষ করে এনবিএফআই যে লুটপাট হয়েছে সেইখানে একের পর এক তারা ভালো সার্টিফিকেট দিয়েছেন, অথচ তারা তখন লুট করছিল। এই যে একটা অর্থনৈতিক একটা মাৎসন্যায়, মানে অর্থনৈতিক মাছের বাজার তৈরি হয়েছিল, এইটাকে কি এখন আমরা ঠিক করতে পেরেছি? যদি না পেরে থাকি তাহলে আমরা এত দ্রুত উৎসাহের সাথে কেন এলডিসি থেকে উত্তরিত হতে চাচ্ছি? আসলে প্রথম কথা যে আমরা এই যে কোয়ালিফাই করলাম কিভাবে গ্র্যাজুয়েশনের জন্য, ওই ক্রাইটেরিয়াগুলোর সাথে কিন্তু আবার এই ক্রাইটেরিয়াগুলো আবার মিলছে না। ওই ক্রাইটেরিয়াগুলো তো এক্সামিন করে আপনার ইউনাইটেড এজেন্সিসগুলো যারা আছে, তো সেখানে ক্রাইটেরিয়া কি, একটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, একটা হচ্ছে আপনার হিউম্যান ইন্ডেক্স, আর একটা হচ্ছে ভালনারেবিলিটি ইন্ডেক্স, তাই না? তো ওই সব ক্রাইটেরিয়া অনুযায়ী তো বাংলাদেশ খুব ভালো পারফর্ম করতেছে। বাংলাদেশ তো নিজে নাকি ডেটা ম্যানেজমেন্ট করেছে। আমি সেটা একটু বলতেছি। তো সেই জন্য ওদেরকে আসলে আমি দোষারোপ করতে চাই না, কারণ ওরা আপনার কাছ থেকে যেরকম ডেটা পেয়েছে ওগুলোর বেসিসে ওরা ইভ্যালুয়েশন করেছে। বা আমি আপনার এই আজকের আলোচনা আসার জন্য ওরা মোস্ট রিসেন্ট যে ইভ্যালুয়েশনটা করেছে সেটাও আমি দেখলাম। এখানেও খুব ভালো ভালো কথাবার্তা বলেছে, এবং এখানেও কিন্তু এরা যে মানে আগে সরকারের ফিগারগুলো একদম হুবহু অ্যাকসেপ্ট করেছে তাও না, কিন্তু এগুলো একটু একটু কী বলে কম বেশি করেছে। না, কম বেশি না, মানে একটু মানে আপনার একটু কমিয়েই ধরেছে। তারপরেও দেখলাম ওরা বলে যে তারপরেও বাংলাদেশ কিন্তু এগুলো সব কোয়ালিফাই করে, সুতরাং ওরা তো বাংলাদেশকে কোয়ালিফাই করছে, কিন্তু আমরা সেই কোয়ালিফিকেশন নিতে রাজি না, বা কোয়ালিফিকেশনের যে কনসিকোয়েন্সেসগুলো আছে, কারণ সেই কনসিকোয়েন্সের কথা চিন্তা করে আমরা এই কোয়ালিফিকেশনটা নিতে রাজি না। এবং এগুলোতে আমি এগুলো সব দেখলাম, দেখে থেকে তারপরে ইদানিংকালে আপনাদের যত প্রাইভেট সেক্টরে যত লেখা মানে কাগজপত্র আছে সেগুলো দেখলাম। তো আমি কিন্তু খুব একটা কি বলে আপনার যে কি বলবো যে মানে যে আমি কনভিন্স না সেটা আমি বলবো না, যে আমাদের মানে ডেফারমেন্ট করতে হবে আমাদের এই কি বলে এই গ্র্যাজুয়েশনটা। কিন্তু আমার কাছে যেটা আপনার কি বলে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই, বা আমি যেটা মানে খুব কনক্রিটলি সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের বিভিন্ন পেপারে, তাই না, এবং যে সমস্ত কাজকর্ম যে পিরিয়ডটা চাওয়া হয়েছে, কেউ 3 বছর চাচ্ছে, কেউ 5 বছর চাচ্ছে, কেউ 6 বছর চাচ্ছে, কারো কোনো অ্যাকশন প্ল্যান নাই কিন্তু আবার জাস্ট এমনি একটা বলে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি যদি স্বীকারও করি যে ইয়েস আমাদের এটা পিছানো উচিত, তাহলে ধরেন আপনি যদি 6 বছর চানো, ওই 6 বছরের মধ্যে আপনার যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, তাই না, এর মধ্যে আপনার যে সক্ষমতা অর্জন করতে হবে, আপনার এই যে আপনার কী বলে বাই দিস টাইম যে আপনার অনেক এফটিএ সাইন করতে হবে, আপনার অনেক পিটিএ সাইন করতে হবে, আপনার দেখেন আমাদের কিন্তু কোনো এফটিএ পিটিএ এগুলো কিছুই হচ্ছে না, আর ওদিকে আমরা কোয়ালিফিকেশান পাইছি, আমরা তাড়াতাড়ি এটা অর্জন করো, তাই না? তো এইগুলোর জন্য আপনাকে তৈরি করতে হবে। এবং একটা ভালো খবর দেখলাম, পেপারে দেখলাম এটা, যে গভর্নমেন্ট থেকে নাকি মিনিস্ট্রি অফ কমার্স থেকে একটা প্যানেল করার কথা চিন্তা ভাবনা হচ্ছে, যে বাই দিস টাইম ওরা হয়তো করেও ফেলছে, একটা মানে প্যানেল অফ নেগোশিয়েটার্স, মানে যারা নাকি এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আপনার ইউনাইটেড নেশনস এজেন্সিসগুলোর সাথে এবং দরকার হলে আপনার অন্যান্য সরকারের সাথে এগুলো নিয়ে নেগোশিয়েট করবে, ট্রেড নেগোশিয়েটর আমরা যাদেরকে বলি। এবং এই ট্রেড নেগোসিয়েশনে কিন্তু আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে পড়াতাম, তাদেরকে বলছি তোমরা WTOর উপরে কেন কোর্স চালু করো না, তাই না? এটা যে আমাদের মানে এখানে যে এক্সপিরিয়েন্স লোকের যে কত, এদিকে আপনার সিপিডি আর ওদিকে আরও 2-1 লোকজন খালি এগুলোর উপর গবেষণা করে, কিন্তু আমাদের কত লোকজনের প্রয়োজন, তাই না? তো এই সমস্ত আমরা সক্ষমতা অর্জন করার যে আমাদের যে প্ল্যানগুলো, এগুলো কিন্তু আমরা প্রাইভেট সেক্টর থেকে দেখি না। যা আমাদের প্রাইভেট সেক্টর বলেই যাচ্ছে আমাকে 5 বছরের সময় দিন, আমাকে 3 বছর, কে বলতেছে 3 বছর, কে বলতেছে 5 বছর, আবার কে বলতেছে 6 বছর, তাই না? এগুলো না করে আপনারাই যে ওনারা বললেন যে 16টা আপনারা সংগঠন, আপনারা একসাথে বসে
এবং ডেফিনেটলি গভর্নমেন্টকে এটা মানতে হবে। আপনারা কিন্তু যদি প্রমাণ করতে পারেন, ট্রেড নেগোসিয়েশন তো ব্যবসায়ীরা করতে পারবে না না, না, এটা সরকারের করতে হবে। সরকারকে তো আপনি কনভিন্স করতে হবে, তাই না? আপনার সরকারকে প্ল্যান দেন যে আমরা 3 বছর বা 5 বছরের জন্য চাই, এই 5 বছরের মধ্যে আমরা এইভাবে আমাদের সক্ষমতাগুলো অর্জন করব, এবং সরকার যদি কনভিন্সড হয় তখন কেন সরকার করবে না? আমি তো কোনো কারণ দেখি না। সরকারের একটা প্ল্যানিং কমিশন আছে, সরকারের একটা Of course, ইআরডি planning আছে, commission সরকারের আমি- একটা অর্থ মন্ত্রণালয় হ্যাঁ, আছে, সরকারের একটা ব্যাংকিং বিভাগ আছে, সরকারের তো অর্থনীতি নিয়ে নাড়াচাড়া করার জন্য বহুত লোকজন আছে। বহু লোকজন তারা আছে। কেন ট্রেড নেগোসিয়েশন করছে না? তারা কেন এই সক্ষমতা তৈরি করার চেষ্টা না করছে না, সক্ষমতা যাদের জন্য দরকার, দেন আপনার প্রাইভেট সেক্টর থেকে ডিমান্ড করতে, সুতরাং আপনি আপনার প্ল্যানটাও দিবেন না? ডেফিনেটলি আপনার প্ল্যানও আপনার দেওয়া উচিত যে আমরা 3 বছর সময় চাচ্ছি এই কাজগুলো করার জন্য, যেই কাজগুলো আপনারা করতেছেন না, তাই না? আমাদের দেখেন কোনো পিটিএ নেই। আমাদের জাপানের সাথে একটা আলাপ আলোচনা এখন চলতেছে, সেটাও পিটিএ না, কিন্তু সেটা কি বলে আপনার ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা এই টাইপের, হ্যাঁ EPA চলছে। ইসিএ বা ইপিএ, হ্যাঁ ইপিএ EPA বা ইভেন সিএপিও পর্যন্ত নাই। তো এইগুলো করার জন্য তো আমাদের কিছু সময় লাগবে, আমাদের লোক বল লাগবে, সেগুলো করার জন্য আপনার একটা প্ল্যান কিন্তু প্রোগ্রাম। আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই এলডিসি থেকে উত্তরিত হয়ে গেলে সরকারের নিজের আয়ত হুমকিতে পড়বে, কারণ সরকারকে তো তখন অন্য দেশের সাথে নেগোশিয়েট করে সরকারের আর কি যে ট্যারিফ আপনি না বসাতে সরকার- হবে, শুল্ক বসাতে সরকার হবে। না হয় তো সরকার import যদি থেকে- এদিক থেকে কম হয়, ওদিক থেকে তো কম করতে হবে। ইম্পোর্ট থেকে না হয় কম আয় করলে, সরকারের ট্যাক্স বেজ ইজ সো পুয়ার, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এত কম, তো তখন সরকারের আয় কমে যাবে না? এখান থেকে আয় কমলে ওদিকে বাড়াক না, যেদিকে আপনার সরকারের পোটেনশিয়ালিটি বেশি আছে, আপনার কি বলে পসিবিলিটি বেশি আছে, যেমন আমাদের ট্যাক্স বেসটা বাড়ানোই হয় না, এই সেই কবে 7%, 8% এখনো সেরকমই, তাই না? তো সুতরাং সরকারের দারিদ্র যদি বাড়তে থাকে, ট্যাক্স বেস কিভাবে বাড়বে? একদিকে লোকজন দরিদ্র হয়ে যাচ্ছে, আরেকদিকে বেশি লোক ট্যাক্স দিবে কিভাবে? না, আমাদের দেশে ট্যাক্স বেস বাড়ানোর জন্য দারিদ্রের সাথে রিলেশনশিপটা ইনডিরেক্ট, অত ডিরেক্ট না, তাই না? কিন্তু ধরেন যারা নাকি ট্যাক্স দিতে পারে তারা ঠিক মতো দেয় কিনা, তাই না? সুতরাং সেইগুলো তো আপনার দেখা উচিত। তো সুতরাং আপনার ট্যাক্স বেস বাড়ানো হচ্ছে ট্যাক্সেবল লোক যারা, তাদেরকে আপনার খুঁজে বের করা বা তাদেরকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা, ওইভাবে সরকার তার আয় বাড়াতে পারে, তাই না? তো সুতরাং একেবারে নট নিয়েছিলে আপনার খালি ইম্পোর্ট থেকে আসতে হবে, আপনি এদিক থেকেও আসে। কিন্তু আমরা তো প্রচুর ইম্পোর্ট করি, আমরা তো হ্যাঁ। আমদানি নির্ভর দেশ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো সরকারের আয় কমার কথা, আমদানি শুল্ক থেকে সরকারের আয় কমে যাওয়ার কথা, যদি আমরা মধ্য আয়ের দেশে যাই। না, আমরা তো চাই না আমাদের ইম্পোর্টটা কমুক, তাই না? আমাদের ইম্পোর্ট তো হবেই, তাই না? কিন্তু আমরা আমরা যদি আমরা যদি গ্র্যাজুয়েশন করি, তাহলে ওইখানে আমরা যে সুবিধাটা পাইতাম সেটা তো আর পাবো না। সেটাও পাচ্ছি না। হ্যাঁ, সেটাও এদিকে ওদের পাচ্ছি না, সঙ্গে আবার যেমন এদিকে আমরা আমাদের- গাড়ির কথা শুনেছি, আমরা অন্যান্য যে ইম্পোর্ট আছে যেখানে যে সুবিধাটা পাই, আমরা আমাদের ইচ্ছা মতো কিছু কর বসাতে পারি, তখন তো পারবো না। তাদের কর কম বসালে আমাদেরকেও সমভাবে এখানে কর কমাতে হবে। তো ওইরকম একটা জায়গায় যখন আমরা পৌঁছে যাব, তখন তো আমরা আর এই সরকার যে বাড়তি আয়টা এখন করে, সম্পূরক শুল্ক, অতিরিক্ত শুল্ক বসিয়ে দিতে থাকে, এমনকি নির্বাহী আদেশ দিয়ে সারচার্জ বসিয়ে দেয়, surcharge বসিয়ে তো দিল। সেগুলো তো পারবে না। তো তাইলে কি সরকারের আয় কমবে না? না না, সরকারের আমি বললাম সরকার আয় হতে এগুলো কমতো, বাট দেয়ার আর লট অফ সোর্সেস, মানে সরকার তখন অন্য কারো ঘাড়ের উপর চাপতে পারবে। আমরা আপনার কাছে আসছি। আয়োজন করতে পারে। আচ্ছা, আমি আরেকটা আপনার আরেকটা মানে প্রশ্ন ছিল, এই সমস্ত এই যে ব্যাংক ট্যাঙ্কগুলো লুটের কথা হ্যাঁ, বললেন, এগুলো হ্যাঁ। ধস নেবেতে, তো এইগুলোর পিছনে দায়ী কারণ তো প্রাইভেট সেক্টরেই দায়ী। আচ্ছা, আমরা আপনার কাছে এই প্রসঙ্গে তাই না? আসবো, কারণ এখানে 5 জন প্রাইভেট সেক্টরের লোক মানে এই আছেন। যে আপনি- আব্দুল্লাহ মিন্টু, আপনার কাছে আসি। আপনি বড় বড় ঋণ খেলাপিদের না, আমরা আসি প্রাইভেট সেক্টরকে পুরোটা দায়ী নাকি অল্প কিছু লোক যারা সরকারের সবাই দায়ী, পৃষ্ঠপোষকতা সবাই লুট দায়ী। করেছেন? কিন্তু সরকারের definitely- পৃষ্ঠপোষকতা ছাড়া কি লুটপাট করা যায়? সহযোগিতা করেছে, আপনার কাছে আসছি, জি। আমরা এখন আলোচনাটা জমে উঠেছে। যাও আব্দুল্লাহ মিন্টু, আপনার কাছে আসি, আমি একটা প্রশ্ন করি একই সাথে। সেটা হচ্ছে যে এই যে আমরা আলোচনা শুনছিলাম, সেখানে আপনারা 16টা সংগঠনের কথা এরই মধ্যে বলেছেন, 5টা কারণও দেখিয়েছেন যে পণ্য রপ্তানিতে শুল্ক বেড়ে যাবে প্রায় 12%। আপনারা জিএসপি এবং অন্যান্য সুবিধাগুলির কথা বলেছেন যেগুলো কমে যাবে বা থাকবে না। আপনারা বলেছেন রপ্তানিও কিছু কমে যেতে পারে, কেননা কম্পিটিটিভ যখন হয়ে যাবে, কিছু কিছু পণ্য আমাদের আন্তর্জাতিক বাজারে আর কম্পিটিটিভ থাকবে না। এবং সেখানেও আপনারা বলেছেন যে 6 থেকে 14% এটা কমে যেতে পারে। তো এতই যদি ক্ষতি হয়, সরকার কেন এই যে তাড়াহুড়া করে এলডিসি চাইলেন? আমরা একটা শুনেছি আপনাদের কাছ থেকে যে তারা উন্নয়নের যে পথ, সেটা যে তারা খুব করতে পারছেন, সেটা তারা বোঝানোর চেষ্টা করেছিলেন। তো এটা তো একটা ভাবনা, কিন্তু একটা অভিযোগ এসেছে যে আপনারাই হচ্ছেন ঋণ নিয়ে ঋণ পরিশোধ করেন না, আবার আপনারাই এটাকে। এটা জি, প্রথম কথা নিশ্চয়ই। হলো আপনাকে একটু আলাদা করতে হবে জি, অর্থনীতিবিদ আর অর্থনীতি দৈনন্দিন চর্চাকারী। এখানে আমরা যে 5 জন আছি, আমরা নাম চর্চাকারী। উনি অতক্ষণ এত কথা বলছে অর্থনীতিবিদ হিসেবে, আমি কিন্তু কিছুই বুঝি না উনি কোন দিকে আছে। উনি কি পক্ষে না বিপক্ষে কিছুই বুঝি না। না, উনি তো বলেছেন পক্ষে, উনি মনে করেন যে পিছানো দরকার, না না, কিন্তু উনি একবার বলছেন সরকারের আপনারা একটা সক্ষমতা paper দেন, আপনারা এটা দেন, আপনারা সেটা দেন। ইট ইজ নট দিস।
শুনেন, প্রথম করে এখানে কয়েকটা প্রশ্ন আসছে, এগুলি একটু উত্তর দেওয়া দরকার। একটা হলো পরিসংখ্যান। হ্যাঁ, ডেটা। আমরা যারা বিনিয়োগ Statistics. করি বা একটা ফরেন বিনিয়োগকারী যারা, তাদের জন্য সবচেয়ে প্রাইমারি ইম্পর্টেন্স যেটা, সেটা হলো তথ্য। এখন এটা আগে বাংলাদেশে আসছিল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, জি, পরিসংখ্যান এটা ব্যুরো। একটা আধা স্বায়ত্তশাসিত বলতে পারেন বা আর একটু কম। তো আমি এফবিসিএ প্রেসিডেন্ট থাকতে তিনবার চিঠি লিখছি, 2 বারের যে ভাই এটাকে পূর্ণ স্বাধীন করো। এখন এটাকে করে দিচ্ছে ডিপার্টমেন্ট। এই যে আপনি যদি এই যে গতকালকে পেপার দেখেন, এই যে এটা হলো বণিক বার্তা, বলতে তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি বিবিএস। আরে বাড়াতে কেমনে করবো ভাই? প্রত্যেকটা লোক বলতেছে আমার খরচ বাড়ে গেছে, আর ওদের তথ্য আছে ইনফ্লেশন কমে গেছে। এখন এটা কোন মডিউলে ওনারা যে এই তথ্য জোগাড় করে আর পাবলিকের দেয়, এটা একটা সিন্ডিকেট ওখানে। এই যে এখানে বলাই আছে যে লোটাস কামাল যখন থেকে গেছে তখন পরিসংখ্যান বিভ্রাট আরও প্রকট হয়, মূল্যস্ফীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তৈরির প্রক্রিয়ায় জড়িয়ে পড়ে 5-6 জনের একটা সিন্ডিকেট। ওই সিন্ডিকেট এখনও আছে। এখন প্রবলেমটা হলো, একটা দেশে যদি প্রবৃদ্ধির হার কমে যায়, আমাদের গত 10 বছর আমাদের প্রবৃদ্ধির হার ছিল 6 থেকে 7% ভিতরে। গত 3 বছর হইয়া এটা 3 থেকে 4-এ নামিয়ে আসছে। 2 নম্বর হলো আমাদের দারিদ্রতা। এই গত পরিসংখ্যান যেখানে ছিল, মানে সিভিয়ার পভার্টি যেখানে ছিল 5.60%, সেটা এখন বেড়ে হয়েছে 9.35%। যেখানে নর্মাল দারিদ্রতা ছিল 18.7%, 18.7, সেটা এখন হচ্ছে 27.93। তো ভাই আমার প্রশ্নটা হলো যে পরিসংখ্যান তো এরা মিথ্যা কথা বলে, এটাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে পরিসংখ্যান নিয়ে আমি তো বিশ্বাসই করি না। আমার মনে হয় না কোনো মানুষ উইদিন দি রিয়েল ব্রেইন এই পরিসংখ্যান বিশ্বাস করে। এখন একটা যে প্রবৃদ্ধির হার যদি কমতে থাকে, জনসংখ্যার হার যদি বাড়তে থাকে, দারিদ্রতা যদি বাড়তে থাকে, মূল্যস্ফীতির হার যদি বেশি থাকে, আইনের শাসনের অনুপস্থিতি থাকে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সক্ষমতা নাই, এগুলি ভঙ্গুর সব। এখন এটা আপনার যে কোনো প্রতিষ্ঠান বলেন, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন বলেন, মানে প্রতিষ্ঠান বলেন, এগুলো একটাও ঠিকমতো কাজ করতেছে না। এর ভিতরে কারা লাফালাফি করতেছে আমরা ধনী দেশে গেছি, আমার বুঝান তো এই লাফালাফির উদ্দেশ্যটা কি? যে দেশে 30% সঙ্গে এই মুহূর্তে 28% দারিদ্রতার সীমার নিচে, $110 না কত বছরে আয়, সেই দেশে এত লাফালাফি কেন করতেছে যে আমরা মিডল ইনকাম গোষ্ঠী হইতেছি? কিন্তু এখন তো ধরেন আগের সরকারের এটা মতো- আমার একটা প্রশ্ন। আগের সরকারের মতো তো ওই রাজনৈতিক উদ্দেশ্য নাই। এই সরকারের তো অন্তর্বর্তীকালীন সরকার, তারাই বা কেন এটার থেকে পিছিয়ে আসছেন? এটা হেরা করতে পারে, তো আমার মনে হয় এনারা এটা চিন্তাও করতেছে না, ওরা আরো জগতে আছে। কোন জগতে? ওই জগৎ দেখি বাবুটা কিছু যদি পরে বলে, এনাদের মানে এই অর্থনীতি জগতে নাই। এটা শুরু রাখেন, এই এনজিও কিছু জগৎ আছে, এইসব জায়গায় আছে। কিন্তু অর্থনীতি বলতে যেটা আমরা বুঝি, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমাদের যে কাজগুলা করা দরকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর জন্য যেটা করা দরকার, ইভেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যেই সব কাজ করা দরকার, এটা ভাই গণপিটুনিতে কত লোক মারা গেছে গত 1 বছরে? আমার বাপের দিনেও তো এত লোক শুনি নাই যে প্রত্যেক মাসে মারা যায়। তো দেশে আইনের শাসন বলতে কিছু নাই, সেখানে আমরা লাফালাফি করতেছি, আমরা বড় লোক হয়ে গেছি। কিসের বড় লোক? তো এই যে আপনার এগুলো সরকার এখানে ইনভলভ হয়ে কেন? এখানে আমরাই কোনো যখন দরকার হয়, এটা একটা ক্লাস পদ্ধতি ইউজ করা হয়। এটা একটু আগে আমি বলছি যে ওয়ার্ল্ড ব্যাংক একটা পদ্ধতি ইউজ করে যে আপনি কোন কান্ট্রিতে গেলে একটু লং টার্ম লোন পাবেন, কম দামে লোন পাবেন, এগুলির জন্য। আর আমরা যেটা হিসাব করি,
আরেকটা পদ্ধতি, এটাকে বলে রুল 72, অর্থাৎ একটা দেশ যদি 1% প্রবৃদ্ধি হয় প্রতি বছর, তাহলে 72% এটা ডাবল হইব। আর যদি 3% হয় 24 বছরে হবে। আর যদি 7% হয় তো 10 বছরে আপনার জিডিপি, টোটাল জিডিপি উইল বি ডাবল। তো এখন আপনার তো জনসংখ্যা বাড়তেছে, আমরা তো মাথা পিছু আয় ধরতেছি, জিডিপিকে আমরা তাহলে বাদ দিচ্ছি জনসংখ্যা নিয়ে। কিন্তু আমার জনসংখ্যা কথা এটাই তো কয় না। জনসংখ্যা তো আমরা দেখেছি যে কমিয়ে রাখা হয়েছিল যাতে মাথা পিছু আয় বাড়ে। ওই কথাগুলোই তো বলতেছি। এখন কত এনাদের দরকারটিকে তো লাফালাফি করা, এই দেশ যারা আছে, একটা সরকার জনসমর্থিত সরকার, এখানে এটা পলিটিক্যাল সায়েন্সে এটা নাই, কিন্তু এটা আপনারা যদি কেউ পড়ে থাকেন পলিটিক্যাল, আমিও পড়ি নাই। তো এখন জনসমর্থিত সরকার কি গণতান্ত্রিক নাকি এটা কোন দেশই? নাকি স্বৈরতান্ত্রিক? মানে অনির্বাচিত সরকার But কিন্তু একটা জনসমর্থিত সরকার, কিন্তু জনসমর্থিত হলেই কি সেটা গণতান্ত্রিক কিনা? আপনি সেই প্রশ্নটা আমি তো করছেন। পার্সোনালি সমর্থন করি, আমার দল আমিও তো করি, আমিও করি, জি। এখন প্রশ্নটা হলো যে একটা জনসমর্থিত সরকার তো কোনো দায়বদ্ধতা নাই জনগণের কাছে, আছে? কিন্তু নির্বাচিতদের আছে। অফকোর্স। তাহলে আমরা- নির্বাচনটা হয় কেন? গত 10,000 বছরে মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হাতিয়ার হইল নির্বাচন, যার মাধ্যমে আপনি জনগণ নিজের সরকার নিজে প্রতিষ্ঠা করে, সেই সরকারকে তারা নিজের কাছে দায়বদ্ধ রাখে। আর আপনি যদি জনসমর্থিত হন বা জনগণের ডাকা দুকাটাকে উঠে দিল, সবই ঠিক আছে, আমি মানি, আমরা নিজেরও সাপোর্ট করি এবং কোনো রকমই চাই না এই সরকার ব্যর্থ হোক, কিন্তু সরকার এগুলি নিয়ে লাভালাভি করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে অতএব যখন জনগণের ভোটে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার আসবে, আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে, ধরেন ফেব্রুয়ারিতে আসলে তারা তো আরো কম সময় পাবে, ডিসেম্বর পর্যন্ত তাদের হাতে 8 মাস সময়। এগুলি তো ওনাদের কোনো কাজ না রে ভাই। শওকত আলী রাসেল, আপনি একটু বলবেন যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির সঙ্গে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে, যেটা এইমাত্র আব্দুল্লাহ আল মিন্টু বললেন, এবং আমরা আবার কিছু কিছু তথ্য পাচ্ছি যে গত জুলাই নাকি পণ্য রপ্তানি 25 মাসের মধ্যে সর্বোচ্চ পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, এরকম একটা কথা বলা হয়েছে। তো আপনি তো একই সাথে ব্যাংকিং খাতেরও আপনাদের ব্যবসা রয়েছে, আপনাদের যে পারিবারিক ব্যবসা, আপনি একটু বলবেন যে আসলে সত্যি সত্যি কি এরকম যে মানুষের রপ্তানি বাড়ছে, প্রচুর ডলার আসছে, নাকি মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে না সেই জন্য ডলার জমে যাচ্ছে? আসতেছে এখানে। প্রথমে একটা রিয়াকশন আমি দিতে চাই যে সকল দোষ হচ্ছে ব্যবসায়ীদের, এটা কিন্তু খুব প্রচলিত। আমরা যখন সরকারের কোনো একটা দুয়ারে যাই, প্রথমেই ইমপ্রেশনটা হলো এ বোধ কোনো একটা অসৎ কাজে ঢুকছে আমার রুমে। তো এগুলো নিয়ে আমাদের জীবন, কিন্তু অ্যাকচুয়ালি দেখেন আমাদের ট্যাক্স পেয়ার টাকা দিয়ে কিন্তু তারা বেতনভুক্ত কর্মচারী, তারা ভুল করতেছে, দোষ হইতেছে আমাকে। আপনার অনুষ্ঠানে আপনার সেটা হলো, আমি আপনাকে 3টা ছোট্ট ছোট্ট পয়েন্ট দিই। আপনি গ্যাস পেয়েছেন ভোলাতে, আর আপনি সার ফ্যাক্টরি করেছেন আপনার আশুগঞ্জে, বা আশুগঞ্জ পার হলে যেটাকে কি বলে জানি, সিলেটে গিয়ে, যেটা আমার মেইন স্ট্রিম ফ্যাক্টরি চালানোর জন্য। এটার জন্য কি ব্যবসায়িক দোষ? নাম্বার 1। আপনি নাকি চিটাঙ্গে টানেল করেছেন, সেই টানেল নাকি এখন শুনতে পাচ্ছি 1 ফিটের জন্য এখন হাই কিউব কন্টেনার টানা যাবে না, 1 ফিটের জন্য। তো এটা কি আমার ব্যবসায়িক দোষ? টাকাটা তো আমার ট্যাক্স পেয়ারের মানি। তারপরে আসেন এই যে পোর্ট বন্দর বিভিন্ন প্রজেক্ট যেগুলো হচ্ছে, পদ্মা সেতু, আমি বলতেছি সবগুলোই আমাদের দরকার আছে, কিন্তু এগুলোকে সময় উপযোগী টাইমে সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে? 1 টাকার জিনিস 10 টাকাতে হতে আমরা দেখেছি, এটাও কি ব্যবসায়ীদের দোষ? আমরাই তো ট্যাক্স দিচ্ছি, আমার টাকা নিয়ে তো আপনি চিনিমিনি খেলছেন, আর দোষটা আমাদের। আজকে দেখেন যে ব্যাংকে লুটিং হয়েছে, এখানে এই লুটিংয়ের এই আপনার অ্যাকামপ্লিস কে ছিল? আপনার কর্তৃপক্ষ ছিল, মিলিটারি ছিল, তারেক সিদ্দিকী হেডেড বাই তারেক সিদ্দিকী, ডিজিএফআই ছিল, পুলিশ প্রশাসন ছিল, ডিবি ছিল। বোর্ড মিটিংয়ে ঢুকে আপনার বলতো যে আজকে থেকে তোমরা নেই, সই করে দাও, এখানে আরও 10% 5 জন নতুন ইনক্লুশন হচ্ছে। এরকম করে বাংলাদেশের ইসলামী ব্যাংক ছিল নাম্বার 1, তারপরে সেকেন্ড লার্জেস্ট ছিল ইউসিবি, আজকে সেটা ক্রাইসিসে। ফেস ভ্যালু থেকে তার শেয়ার ভ্যালুর দাম কম, তার মধ্যে আবার তারা টাকা তোলার জন্য রাইট শেয়ার ইস্যু করার চেষ্টা করছে। কে এটা সাবস্ক্রাইব করবে? আন্ডার সাবস্ক্রাইবার কে হবে এটার? যে করবে সেও তো জেলে যাবে, কারণ আপনার ফেস ভ্যালু থেকে যখন কমে দাম, কেউ এটাকে সাবস্ক্রাইব করলে এটা অসৎ উদ্দেশ্যে সাবস্ক্রাইব করতে হবে। আর এই টাকাটা তো আবার ডিভিডেন্ড, এই টাকাটা তো দিতে হবে আমার শেয়ার হোল্ডারকে।
আগামী 3 বছর সে ডিভিডেন্ড পাবে না, সেটা কেনবে কেন? যার কারণে শেয়ার প্রাইস কমে যাচ্ছে। চেষ্টা করছে, কিন্তু এটাকে চেষ্টা বলে না। আর এই যে স্যারও একটা ব্যাংকের চেয়ারম্যান, স্যারের ব্যাংক যখন লাইসেন্স পায়, এই লাইসেন্সের দায়বদ্ধতা কার? বাংলাদেশ ব্যাংকের। আজকে যে লুটিং হয়েছে, তুমি তো আপনি ভেরি রাইটলি ইউ সেড যে তোমার তো অডিট টিম ছিল প্রতি বছর, তোমরা তো চেক করেছো, এবং তোমাদের লাইসেন্সে এই টাকার কিন্তু গ্যারেন্টিও আছে। আজকে তোমরা এখানে রিজার্ভ বাড়াইতেছো, মানুষকে দেখাইতেছো আমার রিজার্ভ বাড়িয়ে যেতেছে, আমি ডলার কিনতেছি। কই আমার এই যে দুর্বল ব্যাংকগুলোকে তুমি অর্থায়ন বা মার্জার বা অ্যাকুইজিশন কি ফর্মুলা নিয়ে আসছো? আসছে না, বিচ্ছিন্নভাবে আসছে, আর দোষ আমাদের। যাক, আমি মনে হয় অনেকটা আনসার করতে পেরেছি, আর এরপরে যদি সময় থাকে আবার আপনার প্রশ্নের উত্তর নেব। আমরা এই পাশে আসি। মাহমুদ হাসান খান, আমরা কিছু অভিযোগ শুনি ব্যবসায়ীদের বিষয়ে যে কোভিডের সময় আপনারা প্রণোদনা নিয়েছেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, এবং সরকার বলেছিল সেই সময় কয়েক হাজার কোটি টাকা আপনাদেরকে দেয়া হয়েছিল, এবং সেই সময় নাকি সেই প্রণোদনার অর্থ যথাসময়ে আপনারা ফেরত দেন নাই। আরেকটা অভিযোগ এসেছিল, না আমি অভিযোগগুলি বলছি, এটা তো সত্য মিথ্যা আপনারা বলবেন। এবং আরেকটা অভিযোগ রয়েছিল যে আপনারা প্রায় সরকারকে, আপনাদের যেহেতু আপনারা বাংলাদেশের মানে একটা প্রাইমারি সোর্স অফ ফরেন আর্নিং, এবং যেহেতু আমাদের ব্যবসা খুব একটা ডাইভার্সিফাইড হয় না এই রপ্তানি পণ্য, আপনারাই মূলত আমাদের প্রধান রপ্তানি পণ্যে পরিণত হয়েছেন। আপনারা সরকারকে মাঝে মাঝে ব্ল্যাকমেইল করেন আপনাদের অবস্থানের কারণে। এটা কি আসলে সত্য? এবং এই এখনো ঠিকই করছেন যে সরকার আসলে ঠিকই আছে, আপনারা আটকে দিতে চাচ্ছেন? বাস্তবতাটা হচ্ছে উল্টা। আমরা যারা ম্যানুফ্যাকচারার, আমি দুইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। যিনি ট্রেডিং করেন তাকে আমি খাটো করছি না, ওনার লিবার্টি আছে কালকে শাটার বন্ধ করে দিয়ে পরশুদিন ব্যবসা থেকে চলে যাবে। ওনার মাসে আনেন মাসে বেচেন, মাসে বেচেন, ওনার ইনফ্রাস্ট্রাকচার নাই, ওনার ট্রেড লাইসেন্স, আইআরসি, এবং ওনার পুঁজি, এবং কিছু গোডাউন আছে, কিছু গোডাউন ভাড়া করেছেন। আমি ছোট করছি না। আর আমরা যারা ম্যানুফ্যাকচারার, আমাদেরকে বিরাট এস্টাবলিশমেন্ট আছে, আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক আছে, তাদেরকে নিয়ে আমাদের প্রতিনিয়ত প্রতি মাসে নির্দিষ্ট সময়ে তাদেরকে আইনসম্মত বেতন ভাতা দিতে হয়। সো আমরা বরঞ্চ উল্টো সবসময় আমরা চাপের মুখে থাকি। কার চাপের মুখে থাকি? পলিটিশিয়ান অ্যান্ড গভর্নমেন্ট, ব্যুরোক্রেটস। তারপরে আমার যে অর্থনীতিবিদ ভাই ডক্টর তৌফিক ভাই বললেন যে আমরা হইলো এই প্রাইভেট সেক্টর ব্যাংক লুটপাটের সাথে জড়িত। সরকারকে পরিচালনা করে পলিটিশিয়ানরা, আর সরকারকে পলিসি কে দেয়? ব্যুরোক্রেটসরা, ওনার মতো অর্থনীতিবিদরা। একটা সরকার যদি সিদ্ধান্ত নেয় আমি কোনো লুটপাট হইতে দিব না, আর ওই ব্যুরোক্রেসি যদি ঠিকমতো কাজ করে, এমন কোনো শক্তিশালী ব্যবসায়ী শিল্পপতি আছে নাকি টাকা নিতে পারবে? সবচেয়ে বড় উদাহরণ দেখেন, গতকালই মিস্টার ফজলুল কবির, এনার্জি অ্যাডভাইজার, কি বলছেন যে আগের রেজিমে এলএনজি ইম্পোর্ট হইতো $16 পার মিলিয়ন MMCF আর কি। এখন ওপেন করে দিচ্ছে, এখন কোনো ইয়ে নাই, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নাই, ব্যুরোক্রেসির ধান্দাবাজি নাই, এখন আনতেছে $10 থেকে $11। কেন? এখানে তো মিন্টু ভাই ইনফ্লুয়েন্স করতে পারতেছে না, আমি করতে পারতেছি না। এই $5 কই গেল? এই $5 কই যাইতো? সো কমিশন, লুট, যাই বলেন না কেন, এটা জনগণের টাকা, গ্যাস হয়ে কমিশন হয়ে উড়ে গিয়েছে। এখনো তো ব্যবসায়ী শিল্পপতির ট্রেডিং আছে, তখনও ছিল। তাহলে এখন যদি মূল বিষয় হচ্ছে গুড গভর্নেন্স, যেই সরকার আসবে সব সরকারই খারাপ না। এই সরকার সুযোগ দিয়েছে বলে আজকে এসালাম তৈরি হয়েছে, মনোপলিস হয়েছে সামিট, এই আপনার হলো এই যে দরবেশ 1, দরবেশ 2, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা ছাপায় দিয়ে দিচ্ছে। আর এটার ভুক্তভোগী, এটার ভুক্তভোগী গেলাম আমরা। এনপিএল আমার এনপিএল পাওয়া মানে হলো ব্যাংকের মালিকের কথা বলছেন। হ্যাঁ, আর কোভিড যেটা বললেন, কোনো ধরনের প্রণোদনা দেওয়া হয় না, আমি চ্যালেঞ্জ করলাম। ওটা দেওয়া হয়েছিল লোন, সেটাকে আপনারা শোধ করে দিয়েছেন সব পাই করে। সরকারকে কেউ যদি অভিযোগ করে যে কে টাকা দেয় নাই, প্রমাণ করতে হবে। কি হয়েছে আমি বলি, এই প্রণোদনার টাকা অল্প কিছু ব্যক্তি দিতে পারে নাই, তখন ওইটার ইন্টারেস্ট রেট ছিল 2% আর 3%, হাতে কারেক্ট করবেন। পরবর্তীকালে যিনি দিতে পারে নাই, অল্প সংখ্যক, তাদেরটা কনভার্ট হয়েছে ইন্টু রেগুলার লোন, হুইচ ইজ 9% ছিল। এখনও যদি কারো থাকে সেটা 13-14%। কোনো ধরনের প্রণোদনা দেওয়া হয় না, এটা হলো লোন। এবং এই লোনগুলা আমি বলবো যে আমার কাছে অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স নাই, আমি বের করবো, 90% বা 95% লোকজনে এত মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা কোনো, এক মিনিট আপনি আসবেন তো, আপনি ধরে রাখেন, এখানে কোনো ধরনের প্রণোদনা দেওয়া হয়নি, লোন। সুতরাং
এটা ফেরত না দেওয়ার কোনো সুযোগ নেই, এটা হলো অপবাদ। এই যে এইভাবে হলো কি, এইভাবেই মেলাইন করা হয়। এবং আমি যেটা ইদানিং বলি, এটা আমার দায়িত্ব, এইভাবে যখন আপনি এই যারা উৎপাদনকারী বা উদ্যোক্তা বা ব্যবসায়ী যখন আপনি মেলাইন করবেন, সেকেন্ড জেনারেশন ব্যবসায় আসবে না। আমার 3 সন্তান, Second generation তো এখনো আসতে চায় না, তারা লেখাপড়া করে বিদেশি ইউনিভার্সিটিতে পড়ায়। সন্তানের মধ্যে আমি বড়টা বোকা শোকা ওটা রাজি করাইছি, আমার সেকেন্ড অ্যান্ড থার্ড আসবে না। বলছে যেই পয়সা আছে এনাফ, আমি আসবো না, বাট আমি চেষ্টা করে যাব আনার জন্য। কেন আসবে এই অপবাদ দিতে? এই যে চোরের অপবাদ, আমি তো চুরি করি নাই, আমি তো একটা টাকাও ব্যাংকে যাই বলিনি যে আমার ইন্টারেস্ট মাফ করে দেন, তাহলে আমি কেন এই লুটেরাদের এই দায় আমি নিতে হবে? সো এখানে যখনই যেই বলবেন, একজন অর্থনীতিবিদ বলেন, একজন সাংবাদিক বলেন, একজন ব্যুরোক্রেট বলেন, গভর্নমেন্ট বলেন, বললে জেনারেলাইজ করা যাবে না। সব জায়গায় ভালো লোক আছে, সব জায়গায় খারাপ লোক আছে। সাংবাদিকের অ্যাকাউন্টে 100 কোটি টাকা পাওয়া যায় না ভাই, তাহলে কি সব সাংবাদিক খারাপ? তো সুতরাং আমরা দয়া করে যে জেনারেলাইজ না করে আমরা স্পেসিফিক বলি যে অমুক 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 ভালো, অমুক 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 খারাপ। আমরা আপনার কাছে আসবো। একটু অ্যাড করে দিই ওনার এই বক্তব্যের সাথে। আপনি যেটা বললেন যে ওই যে উনি যে বলেন যে প্রণোদনা, আমরা মানে অ্যাকচুয়ালি প্রণোদনা না, সরকার সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে টাকাটা দিয়েছিল, আমাদেরকেও দেয় না। দায় আমার। হ্যাঁ, আমাকে এই টাকা দিয়েছে শ্রমিক, আমাদের ফ্যাক্টরি। কিন্তু ঋণ শোধ করবেন আপনি। আপনার মনে আছে যে ওই সময় মার্চ থেকে এপ্রিল মাস আমাদের টোটালি ফ্যাক্টরি বন্ধ ছিল, ওই বন্ধকালীন সময়েরও বেতন আমাদেরকে শ্রমিকের দিতে হয়েছে। সেই টাকাটা সরাসরি সরকার শ্রমিকের অ্যাকাউন্টে দিয়েছে, আমাদেরকে দেয় নাই। আমরা অ্যাকাউন্ট, এবং আমি কিন্তু সেই ওই সময় এটা নিয়ে ওই সময়ের অর্থ সচিব রূপ তালুকদার সাহেবের সাথে অনেক ঝগড়া হয়েছিল। উনি স্টেট বলেছেন শ্রমিকের অ্যাকাউন্ট হইতে হবে, অথবা বিকাশ অথবা যে কোনো ইয়েতে সরাসরি সরকার সেখানে টাকা দিবে। সরকার তাদেরকে টাকা দিয়েছে, বন্ধকালীন সময়ের বেতনের টাকাটা ওনারা দিয়েছেন, সেই টাকা ইন্টারেস্ট সহকারে আমাদেরকে ফেরত দিতে হয়েছে। ওইটা কোনোভাবেই প্রণোদনা ছিল না, এটাকে মিস ইন্টারপ্রেট করে আমাদেরকে ইয়ে করা হচ্ছে, এটা যেন আপনাদেরকে এক ধরনের বদনাম করা হয়েছে। বদনাম করা হয়েছে। আমরা এই পাশে আসি এখন। আমরা কিন্তু বেশ একটা জোরালো তর্কের মধ্যে প্রবেশ করেছি, কিন্তু এরই মধ্যে আমরা কিছু সংবাদ পাই যেগুলো আমাদেরকে খুশি করে না। যেমন এই 2-1 দিনের মধ্যেই আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে বিমানবন্দরে যে চমৎকার টার্মিনালটা তৈরি করা হয়েছে, যেটা আগের সরকার বলেছিল গত বছরই চালু হয়ে যাবে, গত বছর তো হয় না, এই বছরও হচ্ছে না, কিন্তু এটার যে গ্রাউন্ড হ্যান্ডলিং সেটা জাপানিরাই করতে চেয়েছিল টার্মিনালটা বানিয়ে দেওয়ার পরে, এবং আমরাও শুনেছিলাম তারাই করবে, কিন্তু তারা পিছিয়ে গিয়েছে, তারা এটা এখন করতে চায় না। আপনার কি মনে হয় যে আসলে আমাদের বিদেশি যারা পার্টনার্স তারাও পিছিয়ে যাচ্ছেন আমাদের এই অর্থনীতির অবস্থা দেখে? তাই যদি হয় তাহলে আমরা কি করে ভাবছি যে আমরা এলডিসিতে উত্তরিত হব? এবং আরও একটি বিষয় রয়েছে, এই যে ঘটনা, এর পেছনে অর্থনৈতিক ব্যর্থতা কতটুকু, ব্যবসায়ীদের দায় কতটুকু, আর রাজনীতিবিদদের দায়ী বা কতটুকু, আমাদের এই অপরাজনীতি? জি জি, আপনাকে জিজ্ঞেস করছি। আমি একটু প্রথমে আসি, আমার বিজ্ঞ ভাই তৌফিক ভাই, বড় ভাই যেটা বললেন, একটু ডিফারেন্স আছে। আমরা যে 16টা সংগঠন একসাথে লিখেছি, ওটা যদি আপনি একটু পড়ে থাকেন, এটা যদিও কিছু মিডিয়াতে একটু বিভ্রান্তমূলকভাবে মেসেজগুলো এসেছে, আমাদের 16টা সংগঠন কাভার্স অলমোস্ট 90% অফ দ্য বিজনেস কমিউনিটি, ম্যানুফ্যাকচারিং বিজনেস কমিউনিটি। আমরা সবাই কিন্তু এক ভয়েসে চেয়েছি 3 বছর ডেফার করুক এবং 3 বছর গ্রেস পিরিয়ড, সর্বসাকুল্যে 6 বছর। তো আমরা কোনোভাবেই 3, 5, 6 এই কথাটা বলিনি। এবং প্রত্যেকজন, ইভেন আরেকটা সেকেন্ড যেটা প্ল্যানের কথা বলা হয়েছে, প্ল্যান আপনাকে আমরা যেটা বললাম যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিয়েছি, ওইটাও যদি আপনি পড়ে দেখেন, প্ল্যান মানে হলো স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, এটাও কিন্তু একটা প্ল্যান। এই প্ল্যান যখন করব, সরকারকে তো আমাকে গ্যারান্টি করতে হবে যে এনার্জি কতটুক দিবেন, বলেন এই সেক্টরে কত দিবেন, ওই সেক্টরে কত দিবেন। আপনিই বলতেছেন এসটিএসে আমাদেরকে রেডি হইতে হবে, ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে, আমাদেরকে গ্রিন ফ্যাক্টরি করতে হবে। ব্যাংক টাকা দিতে পারবে? আপনি টাকা দেন, সেও তো দিতে পারবে না। আর আরেকটা জিনিস যেটা ডিসকাশনে অ্যাকচুয়ালি এলডিসির মধ্যেই ফেরত আসবো, যে বলা হয় ইনফ্লেশন কমে যাচ্ছে। এই দুনিয়াটা তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড যদি না থাকে সাপ্লাই বেশি হয়ে যাবে, দাম কমতে থাকবে। তো ওটা তো হলো লোম বাঁচতে বাঁচতে কম্বল খালি হওয়ার মতো কথা। মানুষের হাতে তো টাকা নাই, সে তো কিনতে পারবে না, সে যখন অটোমেটিক ইয়া কমে যাবে। তো ওইটা যদি মানুষ যদি কিনতেই না পারে, তাহলে তার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, ইনফ্লেশন তো কমতে বাধ্য। আর এখানে আপনি যেটা বললেন যে আমরা কয়েকদিন আগে দেখলাম অগস্টে আমরা 25% এক্সপোর্ট বাড়িয়েছি জুলাই মাসে। আপনাকে এটা ভুলে গেলে চলবে না, ব্যাংকিং সেক্টরে এটা YOY, ইয়ার টু ইয়ার ফলো করা হয়, যে আমি গত বছরের জুলাইতে কি করেছি, এই বছরের জুলাইতে কি হয়েছে। গত বছরের জুলাই আমরা কেউ ভুলে যাইনি, চাই ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, জেনজিও ভুলে যায়নি।
সো এখন আপনারা বলতেছেন ল অ্যান্ড অর্ডার খুব সুন্দর আছে, তাহলে আপনিই উত্তরটা দিয়ে দেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট কমতেছে কেন? সো ইস্যুটা যেটা, আরেকটা ইস্যু আমার বলতেই হবে ভাই, আমরা প্রাইভেট সেক্টর, দুনিয়ার কোন দেশে দেখেন, সব দেশে তো আইন আছে, আইনের প্রয়োগ নাই, এটা তো আর আমাদের দোষ না। আইন প্রপারলি প্রয়োগ করেন, একটা চোর খুঁজে পাবেন কিনা দেখেন। সব দোষ যদি আমাদের উপরে দিয়ে দেন, এটা কিন্তু সমীচীন হবে না। এবং আমি আপনাকে যেটা একটু বলতে চাই, আমি আমার পরিসংখ্যানে বলছিলাম টোটাল এনপিএল যা হয়েছে তার মাত্র 2%, টোটাল বড়োয়ারদের 2%ই কিন্তু সিংহভাগ এনপিএল করেছে, আর সেন্ট্রাল ব্যাংক সকল দোষ চাপিয়ে দিচ্ছে। আমি যখন গভর্নর সাহেবের কাছে গিয়েছিলাম, আমি বললাম গভর্নর সাহেবকে যে স্যার এমন কি হয়ে গেছে, এটা হলো মার্চের কথা, যে গত 6 মাসে এমন কি হয়ে গেছে, কোভিডের পরবর্তী কিন্তু 3 থেকে 6, 6 থেকে 9 ইনস্টলমেন্ট নেওয়া হয়েছিল, তো গত 7 মাসে এমন কি ব্যবসা করছি যে 9 6, 6 3 করে আমরা ডাবল ইনস্টলমেন্ট দিব। আপনি গত 16 বছর বলেন, 25 বছর বলেন, যা অরাজকতা হয়েছে 1 বছরে আপনি ঠিক করে ফেলবেন, বাঙালি জাতকে ঠিক করে ফেলবেন? সময় দিতে হবে, আগে আইডেন্টিফাই করা উচিত। আর স্বাভাবিকভাবে যেটা আমরা সবাই বলি, আমরা সবাই তীর্থের কাকের মতো তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য। একটা নির্বাচিত সরকার একটা ম্যান্ডেট নিয়ে আসবে, জনগণের একটা থেকে প্রতিশ্রুতি নিয়ে আসবে, তাদের সাথে আমরা করব। সেটা আমরা কেন, আপনি এফডিআই বাদ দেন, বিদেশিরা বাদ দেন, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো একটা পরিস্থিতির প্রাদুর্ভাবে কিন্তু একটা সরকার উঠে এসেছে। আমাদেরও যে ওনাদের উপরে অনেক এক্সপেকটেশন, ওনারা 1 বছর 1.5 বছরের মধ্যে মানে খারাপ বাংলাদেশকে ঠিক করে দেবে, এটাও তো সম্ভব না, এটা এক্সপেক্ট করা উচিত না। সো কোনো ইনভেস্টররাই, আমরাও আমাদের ঢাকা চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন ট্রেড ডেলিগেশনে যাই, আমাদের সামিট হয়েছিল, আমি জানি না কয়টা বাংলাদেশি বিজনেসম্যান, যেটা 99% বাংলাদেশের ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টর, বাংলাদেশি লোকাল ইনভেস্টর, 1.5%ও কিন্তু ফরেন ইনভেস্টর নাই। কয়টা মানে ব্যবসায়িক সংগঠন এবং নেতৃত্ব ওই জায়গাটায় ছিল, ডাকেও নেই, আমাদের দাওয়াত পান নাই। দাওয়াত এখন যদি ওই যে ওপেনিং সেরিমনিতে 2000 লোকের মধ্যে আমার আর বাউয়ারে গিয়ে বলে দাঁড়ায় থাকো, ওটাকে তো দাওয়াত বলে না। কোন সেশনে বা কোন জায়গাতে আপনাদের ইন্টারঅ্যাকশন ছিল না? ইনভেস্টমেন্ট কি সরকারের সাথে করবে? আমাদের প্রাইভেট সেক্টরের সাথে করতে হবে। ওরা সাইডলাইনে বিভিন্ন মানে জার্মান, সিঙ্গাপুরিয়ান বিজনেসম্যানরা আমাদের চেম্বারে এসে বলছে এরা এটা এখন কেন করলো? আমরা তো মানে ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া কোনো ম্যান্ডেটই তো নাই, আমরা তো বিজনেসে আসতে পারবো না। সো জাপানিজরা কেন আসবে থার্ড টার্মিনালে? কারণ দিস ইজ নট আ ম্যান্ডেট আলা গভর্নমেন্ট। তো কালকে যদি একটা ম্যান্ডেট আলা নির্বাচিত সরকার এসে উঠায় দেয়, নোবডি ইজ গেটিং কনফিডেন্স। আমরাই কনফিডেন্স পাই না, বিদেশের লোক থেকে কনফিডেন্স পাবে? সো এগেইন লাস্ট পয়েন্ট হলো এলডিসিতে ওনারা একমাত্র এখনো 85% ফরেন কারেন্সি নিয়ে আসতেছে। গত 10 বছর ধরে তো সরকার বলতেছে এক্সপোর্ট ডাইভার্সিফাই করব। আপনি কোন সেক্টর এবং আইডেন্টিফাই করা হয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফুটওয়্যার সেক্টর, আরও ইঞ্জিনিয়ারিং সেক্টর, কোন সেক্টরকে আপনি ব্যাকআপ দিয়ে অ্যাটলিস্ট ওটার ধারের কাছেও আনতে পারছেন? তো ওনারা চাবে না তো কেন চাবে না? কে চাবে? তো ওনারা যে চাচ্ছে, যদি কি দুইটা জিনিস চেয়েও থাকে, এটা তো অন্যায় করে নাই। এই না বাড়তি কিছু নাই, এক্সিস্টেন্স। আমরা এখন সবাই তো ভালো আছে, আমরা তো ইভেন বলেছি পাবলিক সেক্টরের লোকদের তার টেনশন করতে হয় না, মাস শেষে কিন্তু 1 তারিখে বেতন পাওয়া যায়। আমরা একটা এক্সিস্টেন্স, আমরা বেঁচে থাকার জন্য আমরা একটা পরিত্রাণ চাচ্ছি এই ইকোনমিক সিচুয়েশনে। থ্যাংক ইউ। তো আপনি বেশ গুছিয়ে বলেছেন। সাধারণত ব্যবসায়ী নেতারা এত গুছিয়ে কথা বলেন না, কিন্তু আজকে আপনারা যারা এসেছেন অসাধারণভাবে গুছিয়ে কথা বলছেন। আপনার দিকে কিন্তু একটুখানি আক্রমণ হয়েছে, কারণ আপনি একটা আক্রমণ করেছিলেন। আমরা আপনার কাছে আসবো না, আমরা একটু আসবো আপনার কাছে, শেষে আসবো, মানে আসবো একটু পরে। আমি ওনার কাছে একটু জানি একটা জায়গায় কিন্তু এসেছে যে আসলেই তো সরকার কেন শুধু ব্যক্তি খাতের কথা চিন্তা করছে, সরকারের যে নিজের ব্যাংকগুলি আছে সেগুলো তো সরকার ভালো রাখতে পারে না। এবং এই যে আমরা দেখেছি গত সরকারের সময় রিজার্ভের টাকা জনতা ব্যাংকের মাধ্যমে দরবেশ এক তার বন্ধু বান্ধবদের সহ নিয়েছিলেন, সেই টাকা কি পরিশোধিত হয়েছে? তো সেই টাকা যদি পরিশোধিত না হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক যে এখন উচ্চ রিজার্ভের কথা বলছেন, ওইখানে কিন্তু আগের সরকারের মতোই দরবেশ গৃহীত জনতা ব্যাংকের ফান্ড রয়ে গিয়েছে, তাই না? তো সেইগুলাকে উদ্ধার করার জন্য কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? আরেকটা জায়গা আছে, ওটা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ব্যবসায়ী অপরাধ করলে ব্যবসায়ী শাস্তি হবে, ব্যবসা প্রতিষ্ঠান কেন বন্ধ হবে, কিংবা প্রতিষ্ঠানের উপরে কেন খরচ আসবে? কেননা প্রতিষ্ঠান তো একটা আলাদা এন্টিটি, একটা লিমিটেড কোম্পানি, মানে হচ্ছে তার একটা নিজস্ব অস্তিত্ব আছে এবং তার সঙ্গে অর্থনীতি ব্যবস্থার একটা সম্পর্ক আছে। আমরা দেখেছি যে ব্যবসায়ীর সাথে সাথে তার ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। এইসব ক্ষেত্রে সরকার কেন ব্যবস্থা নিল না বলে আপনার মনে হয়? না, আমি মাঝখান থেকে ওনার একটা কমেন্ট আমি পিক করি, এবং এটা ওই কথাটা আমি সবসময় বলি, পলিটিক্যাল কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। যে কোনো
প্রবলেম সলভ করার ব্যাপারে। গভর্নমেন্টের যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, আপনি বলেন আমাদের ব্যাংকিং সেক্টরের প্রবলেম, গভর্নমেন্টের যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, তাই না, এইগুলোকে টার্ন অ্যারাউন্ড করানো যায় না? আমি তো সেই আমল থেকে সবসময় বলে আসছি, এই বোর্ডের উপর থেকে লোন স্যাংশনিং পাওয়ার উইথড্র করতে হবে। এই বোর্ডরাই সমস্ত বোর্ড দেয় লোন, এমডির যায় চাকরি। এমডির চাকরি। হ্যাঁ, আমি এটাই সবসময় কেন বলে হয়? আসছি যে বোর্ডের উপর থেকে লোন স্যাংশনিং পাওয়ার উইথড্র করতে হবে। ওই যে তখন আমার একদিন বুলবুল একটা আলোচনার সময় বলতেছে, ওই যে ছোট দরবেশের সাথে যে সবসময় থাকতো, হাই তফিক ভাই বলেন তো এই এনপিএলগুলো কী করি? আমি কি এনপিএল কমাইতে গেলে আপনাদের উপর থেকে লোন স্যাংশনিং পাওয়ার উইথড্র করতে হবে। আসলে তো মালিকরা ছাড়তে চায় না, বোর্ডের না, কাছে রাখতে আপনারা- চায়। আপনারা আমরা এটাও সমস্ত দেখেছি এগুলো যে কি ব্যাংক লুটপাটের এখন সময় এই যে দুই দেখেন, লুটেরা এই যার যে নিজের এখন ব্যাংক যে- থেকে আরেক এখন- ব্যাংকে এখন লোন যে দিয়েছে, আপনারা প্রশ্নগুলো আরেক করতেছেন মালিককে। যে এখন লাফালাফি এনপিএল বাড়তেছে, এখন কিন্তু নতুন এনপিএল সৃষ্টি হচ্ছে না। ইট ইজ অনলি বিকজ অফ অ্যাডাপ্টিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কারণ আপনি যদি বাসেল স্ট্যান্ডার্ড মানে হিসাব বের হয়ে আসছে। হ্যাঁ, আর আর আমার কথা হচ্ছে কি, এই আপনার এনপিএল প্রবলেমটা কেমন, ওই নেচারটা যদি আপনি না বুঝেন, এটার ব্যাপকতা যদি না বুঝেন, তো আপনি তো মেজার্স নিতে পারবেন না ঠিক মতো। সেজন্য এখন যে আরও বেরিয়ে আসছে, আপনি তো বলতেছেন যে মানে 5 লক্ষ কোটি টাকা, আসলে তো 50% 60% অ্যাক্সিড করবে। আমাদের ছাত্ররাই তো বলে, স্যার ডিরেক্টর সাহেবদের মানে ইয়া ছাড়া, রিকমেন্ডেশন কোনো লোনই তো স্যাংশন হয়নি, কোনো লোনই তো স্যাংশন হয়নি। এই যে দেখেন, আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এই যে 4টা বা 5টা ব্যাংক এখন মার্চ করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের ডেটা বলতেছে এদের এনপিএল 20%, কিন্তু আপনি যখন ফরেনসিক অ্যাকাউন্টিং করলেন দেখা গেল ওদের এনপিএল 90%-এর উপরে প্রত্যেকটা। বলেন এবার তার মানে ব্যাংকগুলিও এই প্রতিষ্ঠানগুলো নিজেদের ডেটা ম্যানিপুলেট করেছিল, লুকিয়ে রেখেছিল, অফকোর্স আন্ডার দ্য কার্পেট রেখে দিচ্ছে সব কিছু। হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ সেন্ট্রাল ব্যাংক, কারণ তাদেরই তো অডিট সবাই, করার কথা। সবাই, হ্যাঁ। তারা মাসে মাসে ব্যাংক অডিট করে, তারা কিছু পায় নাই। এই যে এটা তারপরে বললে এখন তো দেখেন, তাদের অযোগ্যতা এই যে প্রমাণিত হবে। আপনার এতগুলো ব্যাংকে আপনার মার্চ করে তাদের নাকি সরকারি টাকা দিবে, এগুলো আবার সরকারি ব্যাংক হবে। আমি তো সব টক শোতে বলতেছি, সরকার যদি এতই খাস থেকে সরকারের ব্যাংকগুলো আগে ঠিক করুক, তাই না? অগ্রণী জনতা, রূপালী, এগুলো তো শেষ করে রাখছে। তা আগে মিয়া তোমারটা ঠিক করো, তারপরে এসে তুমি পরেরটা ঠিক করো, তাই না? সরকারের কি এত টাকা পড়ছে, সরকারের কি টাকার এত মানে ইয়ে হয়ে গেছে যে একেবারে নিজের ঘরের প্রবলেম রেখে সে অন্যের প্রবলেম সলভ করতে আসে? যারা আপনার মার্চ করার কি দরকার, আপনি তাকে একটা তাহলে নির্দিষ্ট এরকম একটা সময় ব্যাংকিং অবস্থা নিয়ে আমরা কি আসলে এলডিসি থেকে মধ্যায় যেতে পারবো? দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার। এবং সেই জন্য তো আমি বলছি যে আমি ওনাদেরটা বিরোধিতা করতেছি না, আমি চাইতেছি যে আপনারা যে সময়টা দেন, যে ওনারা বলছে একই সময় দিচ্ছেন, এই জন্য আমি এই যে রুবাবা আপার লেখাও পড়ছি, সেখানে উনি 5 বছর সময় চেয়েছে। তারপরে আনোয়ার ভাইয়ের লেখা পড়ছে, সেখানে উনি 3 বছর সময় চেয়েছে। তারপরে হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। তারপরে আবার ওই যে অর্গানাইজেশনাল ডিমান্ড কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম আপনাদের 2032 পর্যন্ত। না, যাই হোক হ্যাঁ, মিক্স আপ করে বলছে। আচ্ছা, ধরেন- এটা ইউরোপিয়ান ধরেন এখন- ইউনিয়নের রুল বা ল, পৃথিবীর সব দেশের জন্য 3 বছর, 2.5 বছর হবে না, 5 বছর হবে না, ওটা তারপরে ফিক্স 3 বছর। তারপর ডেলি স্টারের যে রাউন্ড টেবিলে, সেখানেও আপনারা একটা, ওটি আসলে মানে আপনাদের মানে মূল ইয়েটা। হ্যাঁ, শুরুতে ছিল, হ্যাঁ, পরবর্তীকালে আমরা সবাই হ্যাঁ, মিলে যাই হোক। ঠিক করছি তো 3 যাই হোক, বছর। তবে যেটি হোক আপনার একরকম যদি নাও হয়, 1, 2, তবু 3, 4 তবু এটা একটা সাপোর্টিং একটা প্ল্যান আর leader থাকা তো উচিত, leader-ই। যে এই 3 বছরটা আমি কেন চাচ্ছি, কেন আমি ডেফারমেন্টের কথা সেটাও বলতেছি দিয়েছি 3 আমরা। বছর, তাই না? তথ্যভিত্তিক আমরা মানে সেটা ওই পেপারে নাই আমরা আর কি, জনাব যে- হাতেম আপনার কাছে আসি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, এবং পাশাপাশি এটাও আমি জিজ্ঞেস করতে চাই যে আমরা তো এটাও দেখছি যে সারা পৃথিবীতেই জ্বালানি একটা সমস্যায় পরিণত হচ্ছে। গত সরকারের সময় আমরা দেখতাম যে কিছু হলেই তারা বলতে শুরু করেছিলেন যে এটার জন্য ইউক্রেন দায়ী, কিন্তু এটা হচ্ছে যে সারা পৃথিবীতেই জ্বালানি একটা সমস্যায় পরিণত হচ্ছে। গত সরকারের সময় আমরা দেখতাম যে কিছু হলেই তারা বলতে শুরু করেছিলেন যে এটার জন্য ইউক্রেন দায়ী, কিন্তু এটাও ঠিক যে ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দামের ওঠানামা হয়েছিল, গ্যাসের সরবরাহে এক ধরনের ঘাটতি হয়েছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্য দেশগুলির সম্পর্কের অবনতির কারণে অনেক জায়গা থেকে গ্যাস কেনা, ডিজেল কেনা কিংবা জ্বালানি সংগ্রহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও এসেছিল। তো আপনার কি মনে হয় বিশ্ব এখন কোন পরিস্থিতিতে যাচ্ছে? আসলেই কি এখন মানে আগামী যে 2032, এইখানে তো যে শুধু আমাদের দেশে পরিবর্তন হবে তা তো নয়, সারা দুনিয়াতে এক ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় কি আমাদেরকে এই ঝুঁকিটা নেওয়া উচিত আসলে, যে আমরা দ্রুত এলডিসিতে উত্তরিত হয়ে যাব, নাকি আমরা এই কারণেও আমাদের দেরি করা উচিত? দেখেন, আমি ওই সময় সরকারের অনেকের সাথে কথা বলেছিলাম যে 2টা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের হাতে আসছে, যে আমরা কী কারণে এলডিসি থেকে পিছিয়ে, ইভেন এলডিসি থেকে পিছানোর 7 দিন আগেও, মানে চূড়ান্ত ডেটের 7 দিন আগেও অ্যাপ্লিকেশন করে এলডিসি থেকে পিছিয়ে সেই ধরনের রেকর্ডও কিন্তু আছে। তো আমরা তখন বলেছিলাম
যে আগের সরকারের যে যে ভুল তথ্য উপাত্তের উপর ভিত্তি করে যে প্যারামিটার সেট করা হয়েছিল এবং যেই প্যারামিটারকে কেন্দ্র করে এলডিসি গ্র্যাজুয়েশনের উত্তরণের জন্য পাস করেছে বলছে জাতিসংঘ, সেই তথ্য উপাত্তগুলি ভুল ছিল, এটা তো প্রমাণিত, প্রতিষ্ঠিত। এই একটা কারণ। দ্বিতীয় কারণ যে আগের সরকার পতন হয়েছে, আমরা নতুন দায়িত্ব নিয়েছি, আমাদেরকে একটা সময় দিতে হবে, আমরা নতুন রোডম্যাপ তৈরি করব, এইটা বলেও আবেদন করলে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন পিছানোর সুযোগ ছিল। কিন্তু সরকার, আমরা যতটুকু মানে আমরা বুঝতে পারছি বা আলোচনা করলে যতটুকু আসে যে আগের পতিত সরকার মানে উন্নতির শিখরে নিয়ে গেছিল দেশটাকে, এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছিল, এই সরকার এই সেটা ফেল করেছে, এরকম একটা দায় ওনাদের ঘাড়ে আসবে, এইটা বিবেচনা করে সম্ভবত, আমি ঠিক মানে অনেকের আলোচনায়। কিন্তু এই সরকারের তো জনপ্রিয়তা দরকার নাই, কারণ হ্যাঁ, তারা তো আসলে যাই হোক, ভোটে দাঁড়াবেন না, যাই হোক। তাহলে তারা এই জনপ্রিয়তা চাবেন কেন? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে ওনারা এখন এটাকে কেন বারবার বলছেন যে যেতেই হবে, এলডিসি গ্র্যাজুয়েট হইতেই হবে। আমরা তো কোনোভাবেই বুঝতে পারছি না এলডিসি গ্র্যাজুয়েট হয়ে আমার লাভটা কি। আমি মেট্রিক পাস করি নাই, আমার জোর করে যদি ডিগ্রির সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট নিয়ে তো আমি চাকরিও পাবো না, চাকরিও পাবো না, কাজও পাবো না, কিছুই পাবো না। ইভেন তখন আমাকে ওই ঘরে বেকার বসে থাকতে হবে, পরিস্থিতি দাঁড়াবে এরকম। তো সেইটার জন্য আমরা বারবার শঙ্কিত যে এই এলডিসি গ্র্যাজুয়েশনে গিয়ে আলটিমেটলি দেশের, বিশেষ করে আমি যদি রপ্তানি খাতকে যদি সবচেয়ে গুরুত্ব দিয়ে ভাবি, যেহেতু আমরা সবাই মোটামুটি এই খাতটাকে নিয়ে, এরপরে ধরেন ইন্ডাস্ট্রি তখন তো কী পর্যায়ে যাবে, এইটি নিয়ে আমরা খুব শঙ্কিত। আপনি দেখেন আজকে আমার কাছে এক গার্মেন্টস মালিক আসছেন, তার 6 কোটি টাকা একটা ব্যাংকের মধ্যে এফডিআর আছে, ওই যে সেই 10টা ব্যাংকের একটা। তারা বলছেন যে এখন আর তার ওই ইন্টারেস্ট আর যোগ হয় না 6 কোটি টাকা। তো ওনারে একজন ব্যাংকার, ওই ব্যাংকেরই একজন বুদ্ধি দিছে, আপনি 6 কোটি টাকাটা ইয়ে করেন, এনকেশ করেন, করে এটারে 10 লাখ 20 লাখ করে ছোট ছোট করে আপনি এফডিআর করেন, তাইলে হয়তো কিছু ইন্টারেস্ট আপনি পাইতে পারেন। অথবা কখনো সুযোগ পেলে 10 লাখ টাকা পাইলেই, মানে একটা অন্তত 10 লাখের এফডিআর যদি ভাঙতে পারেন, এই টাকাটা অন্তত আপনি ফেরত পাইলেন, আর নাইলে কোনো টাকাই ফেরত পাওয়ার সম্ভাবনা নাই। তো আমি আছে হয়তো বহু অদূর আমি দেখেন সুদূর ভবিষ্যৎ বৈষম্যটা কোথায় দেখেন। আমি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সাথে কথা বলছিলাম, একজন অ্যাডভাইজারের সাথে কথা বললাম, ওনারা বলছিলেন যে দেওয়ার, তাদের তো টাকা নেই, দিবে কোত্থেকে, টাকা তো দিতে পারবে না। তারপর ঠিক আছে, টাকা দিতে পারবে না, আমার কাছে তো তার এই এফডিআর এর কাগজটা আছে। তো আমার কাছ থেকে ব্যাংক আমাকে নানা ফেসিলিটি দিতে গিয়া ব্ল্যাঙ্ক চেক নিয়ে রেখে দেয়, আনডেটেড ব্ল্যাঙ্ক চেক, এবং তারা তাদের ওইটার মধ্যে ইচ্ছামতো ফিগার বসিয়ে ডেট বসে তারা আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা জেল জরিমানা সব কিছুর ব্যবস্থা করে। তাহলে আমি কি এখন বাংলাদেশ ওই ব্যাংকগুলি যে আমার এফডিআর এর টাকা ফেরত দিচ্ছে না, তার বিরুদ্ধে কি আমার কোনো আইনি ব্যবস্থা নাই? তাহলে এই বৈষম্য কেন থাকবে? আজকে ব্যবসায়ীদেরকে আপনি জেলে নেওয়ার জন্য সব ব্যবস্থা করে রাখছেন, আর ব্যাংক ডিফল্ট করে আমার টাকা দিবে না, তার বিরুদ্ধে আমার কোনো ব্যবস্থা নেওয়ার কোনো জায়গা নাই। এইটা তো কোনোভাবেই সহ্য করা যায় না। সরকার এটার কি জবাব দিবেন? আমি এটা অন্তত জানতে চাই সরকারের কাছে। আপনি তো একটা বেশ নতুন প্রস্তাব দিয়েছেন যে ব্যাংকের উচিত এরকম পোস্ট ডেটেড চেক দিয়ে দেওয়া, যে অত তারিখে তুমি টাকাটা পাবা, তাহলেও তো মানুষ আশ্বস্ত হয়। বউ বাচ্চা সহ মর্গেজ দিয়ে, হ্যাঁ, এমন আমি দেখেছি যে স্ত্রীকে গ্যারান্টার হইতো, হাউস ওয়াইফ স্ত্রী গ্যারান্টার হয়ে বসে থাকে এবং ব্যাংক সেটাতে খুব আনন্দ, এবং সেই গ্যারান্টার হিসেবে তাকে সহ ট্রান্সফার করে তখন। এমনকি ক্রেডিট কার্ডের যে গ্যারান্টার তার বাড়িতে গিয়ে হাজির হয় 10,000 টাকার জন্য, কিন্তু 10,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, ব্যাংক সেটা চুপ করেছিল, খবর নেই। হ্যাঁ, এবং এটাও মজার ব্যাপার, সিআইবি খারাপ হয়ে যায়, ক্রেডিট কার্ডে 8-10,000 টাকা বাকি থাকলে, কিন্তু শত কোটি টাকা ব্যাংকের মালিকরা তাদের ক্রেডিট কার্ডে লেনদেন করেছেন, বাংলাদেশ ব্যাংক কিছু বলে নাই। আপনি দেখেন, যেটা শুরুতে আলোচনা আসছিল, এই ব্যাংকগুলির মালিকরা মানে ডাইরেক্টররা একে মনে করেন আপনার ব্যাংক থেকে আমি টাকা নিছি, আমার ব্যাংক থেকে আপনারা দিছি, লুটপাটটা কিন্তু অধিকাংশ এরকমই হয়েছে। যেহেতু ডিরেক্টররা নিজের ব্যাংক থেকে লোন নিতে পারে না, তারা বন্ধু বান্ধবরা একজন আরেকজনকে টাকা দিয়েছে। হ্যাঁ, এটা মানে এই যে অসম্ভব রকমের লুটপাটের যে যুগ, এটাকে আমি বলেছিলাম চৌর্য যুগ। আপনার কাছে আসি, আমাদের এটা শেষ রাউন্ড অফ টক, আমাদের হাতে বেশি সময় নেই, আমরা আশা করবো যে আপনারা ছোট করে উত্তর দিবেন। এই অবস্থা থেকে ব্যাংকগুলি বের হবে কিভাবে? কারণ ব্যাংক যদি ভালো না করে, শেয়ার মার্কেটে যদি সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট না যায়, ইভেন ব্যাংক তার নিজের শেয়ার যদি অর্ধেক দামে থাকে,
শেয়ার বাজারে, যেমন আমরা দেখছি অনেকগুলি ব্যাংকের অবস্থা তার ফেস ভ্যালুর চেয়ে নিচে, তারা ডিভিডেন্ড দিতে পারছেন না, এবং ডিভিডেন্ড দিতে চাইলে আবার বাংলাদেশ ব্যাংক তাদেরকে বাধা দিয়েছে যে তোমরা কোনো ডিভিডেন্ড দিবা না। রুলস আছে। হ্যাঁ, একটা রুলস আছে, Provision সেটাও তারা সম্পর্কে বলেছেন যে তারা প্রচার পারবেন করতে না। হবে। এরকম একটা অবস্থা আসলে ব্যাংকগুলিকে উদ্ধার করার উপায় কি, এবং সরকার কেন ব্যাংক এবং ওই প্রতিষ্ঠানগুলিকে উদ্ধার না করে বরং দ্রুত আরো চাপ বেড়ে যাবে? কারণ যদি বিদেশি ফান্ড কমতে থাকে এই মধ্য আয় হয়ে যাওয়ার পরে, তখন তো ব্যাংকের সিস্টেমের উপর আরো চাপ পড়বে, কারণ আপনারা তো বিদেশি টাকা পাবেন না, বিশ্বব্যাংকের টাকা সুদ বেড়ে যাবে, সরকার ধার করতে গেলে বেশি টাকা সুদ দিয়ে ধার করতে হবে। তো এরকম একটা অবস্থায় তো ব্যাংকগুলি আরো চাপে পড়বে। তাহলে কেন আসলে এটা হচ্ছে, এবং ব্যাংকগুলিকে উদ্ধার করার উপায় কি? দেখেন, সরকার প্রথমে ভুলটা করে ফেলেছে। এত ছোট্ট একটা দেশে এতগুলো ব্যাংকের দরকার ছিল না। এই ব্যাংকগুলো নিজেও স্বয়ংসম্পূর্ণ না, তার ক্লায়েন্টকেও সাপোর্ট দিতে পারে না। এখন আমরা যে কাঁচামাল ইম্পোর্ট করব সে অর্থও সে যোগান দিতে পারে না, এলসি ফ্যাসিলিটি দিতে পারছে না, ডলার দিতে পারছে না। সুতরাং এইভাবে ঢালাওভাবে পারমিশন বা লাইসেন্স দেওয়া ঠিক হয়নি। আচ্ছা, যারা যারা ভালো করছিল সেগুলো আবার আপনার দখলবাজি হয়েছে। এখন আপনার প্রশ্নটা হলো কি করা যায় গোয়িং ফরওয়ার্ড, হোয়াট ক্যান উই ডু? মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন অনেক আগেই করা উচিত ছিল, এখন এটা খুব দূরের। এখন স্যারের হয়তো খারাপ লাগবে, আমিও একটা ব্যাংকের পরিচালক, আমারও খারাপ লাগবে বলতে। আসলে এই দুর্বল ব্যাংকের গ্রাহকের টাকা তারা প্রথমে ফেরত দেওয়া উচিত ছিল বাংলাদেশ ব্যাংকের। তারা লুটেরারদেরকে রিফিল করেছে। এই যে বিপর্যয় যখন যাচ্ছিল, আন্দোলন যখন যাচ্ছিল, অ্যাসালমের 5টা ব্যাংকের বাংলাদেশ ব্যাংক টাকা পাঠাইছে লুটের টাকাকে সমন্বয় করবার জন্য। বরঞ্চ তার এখান থেকে যারা টাকা আমানতকারী তাকে ফেরত দেওয়া উচিত ছিল, সেটাও করলো না। সাধারণ আমানতকারীদেরকে তারা দেখেই নাই, প্রাতিষ্ঠানিক আমানতকারী তো দূরের কথা। এবং সরকার আরেকটা কাজ করেছে, খারাপ ব্যাংকে নিয়ে সরকারি টাকা রেখেছে। এই যে এখন আসলেন ইন্টেরিয়র গভর্নমেন্ট, তারা এসে কি করলো? তারা এসে যে ব্যাংকগুলো মোটামুটি দাঁড়ানোর একটা সুযোগ ছিল, তাদেরকে পত্র পত্রিকায়, মাইকে, টিভির পর্দায় এ ভালো ও খারাপ এগুলা যে বলে এটা আরো বেশি হজবরল করে ফেলেছে। তাদের উচিত ছিল, সাধারণ মানুষের আস্থা বিনষ্ট হয়েছে। এক্স্যাক্টলি তাই, তাদের উচিত ছিল তারা সাবমেরিনের মতো করে কাজ করে যতটুকু সহনীয় পর্যায়ে আছে ঠিক করা, আর যেগুলো ঠিক করা আদৌ যাবে না তাদেরকে নিয়ে অন্যভাবে ভাবা। জেনারেলাইজ করে ফেলছে। বড় বড় ব্যাংক আজকে তাদের শেয়ার ভ্যালু নাই, মানুষ তার থেকে টাকা উইথড্র করতে চাচ্ছে ওই সব রিমার্কসের কারণে। তো এখানেও কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেছে। এখন আগামীতে যেগুলোর দরকার আপনাকে যাচাইতে তাড়াতাড়ি নামতে হবে। আর ভালো ভালো ব্যাংক তো অনেক ভালো করছে, সিটি ব্যাংক অনেক ভালো করছে, তাকে বলেন তুমি দুর্বল ব্যাংকের 50টা ব্রাঞ্চ টেক আপ করো। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বললাম এই 50টা ব্যাংক থেকে সিটি ব্যাংক প্রফিট করে বের করে দেখাবে, কিন্তু ব্রাঞ্চগুলোর সাথে সাথে আপনি লাইবিলিটি দিতে পারবেন না। এটা দায়বদ্ধতা বাংলাদেশ ব্যাংকের। তার লাইসেন্সেই তো তুমি পরিচালিত হয়েছ, তার লাইসেন্সের কন্ডিশন কি? ব্যাংক যখন ক্রাইসিসে যাবে বা রান হয়ে যাবে, আমরা যে শব্দটা ব্যবহার করি, তখন বাংলাদেশ ব্যাংক এসে আপনার পিছিয়ে দাঁড়াবে। তুমি লুট করতে সহযোগিতা করছো, আবার রিফিলে নামছো, আবার এগুলোকে পালতেও চাচ্ছ, কর্মসংস্থানও টিকাতে চাচ্ছ। ঠিক আছে, কর্মসংস্থান টিকানোর ফর্মুলাটাই দিলাম, তুমি ভালো ভালো ব্যাংকে ব্রাঞ্চগুলো ভাগ করে দাও, আর ওই ব্যাংকের কোর যে ব্যাংকটা আছে তাকে বাঁচানো সম্ভব বলে বাঁচাও, না হলে হয়তো ইউ হ্যাভ টু সে নো টু ইট। এইভাবে লাশ টানা আর আমাদের উপর জুলুম করা এটা সঠিক নয়। তো আমরা এই পাশে আসি, আমাদের হাতে সময় বেশি নাই, আমরা 1-2 মিনিট আপনার কাছ থেকে নিতে পারবো। আপনি বলবেন যে আসলে এই এলডিসিতে যদি আমরা 2032-এও পৌঁছাই, আপনি কি আশা দেখেন যে 32-এ আমরা সক্ষমতা পাবো, এবং এটাকে সত্যি সত্যি আমরা তখন উত্তরিত হলে আমরা ওই সময়ের মধ্যে এই পুরো ব্যবস্থাটাকে ঠিক করতে পারবো? কারণ এটাও কিন্তু খুব যে দূরে তা না, এটা 2025 সাল, আমাদের হাতে আসলে 7 বছর আছে। তো আমি আপনাকে একদম প্রথমবারে বলছি যে আপনি যদি এলডিসি থেকে যদি মিডল ইনকাম স্টেট ধরেন, সেটা তো অলরেডি আমরা হয়ে গেছি। হ্যাঁ, সেটা হয়েছে, কাগজে কলমে তো হয়ে গিয়েছে। কাগজে কলম না, এটা যে অ্যাটলাস পদ্ধতি যেটা ওয়ার্ল্ড ব্যাংক ইউজ করে, হ্যাঁ, সেখানে আমরা সেটা হলো আপনি যদি 1046 হ্যাঁ, আমরা ওই ক্রাইটেরিয়াটা অতিক্রম করেছি বহু আগে, অলরেডি আগে। বহু আগে। এখন প্রশ্ন হলো যে আমরা অফিসিয়ালি ওই সার্টিফিকেট নেব কিনা, এই হলো আসল জিনিস। এখন সার্টিফিকেট আমি আপনাকে একবারই বলছি যে যতক্ষণ পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হয় বা সুশাসন প্রতিষ্ঠা না হয়, আইন শৃঙ্খলা ঠিক না হয়, এখন মনে করেন একটা দেশে যদি মাসে যদি 100-150 লোক গণপিটুনিতে নিহত হয়, এটা আফ্রিকার কোনো দেশে হয় কিনা আমার সন্দেহ আছে। আমি আফ্রিকাকে ছোটো করতে চাই না, বাট এভাবে বলি যে কোনো একটা সভ্য সমাজে এটা সম্ভব কিনা
আমার জীবনে আমি বাংলাদেশে দেখি না, বছরে 2-4টা হইতো এরকম। এখন আপনি 2 দিন পরে পরে দেখি এখানে 2 জন, ওখানে 3 জন পিটি মারি ফেলেছে। একটা দেশে যদি বিনিয়োগ বৃদ্ধি না হয়, আমাদের একসময় বিনিয়োগ ছিল 31 to 32% অফ দ্য জিডিপি, এখন এটা কমিয়ে গেছে 27-28%। আর দারিদ্রতার হার মাত্র আপনাকে বহুতবার বলছি। এখন প্রশ্ন যেটা সেটা হলো, আপনি কি দেখছেন যে 2032-এ যদি আমরা সার্টিফিকেটটা নেই, তখনও কি আপনি মনে করেন এই অবস্থায় এই যাচ্ছে? এই প্রশ্নের উত্তর দিবে অনলি একটা সরকার, যে জনগণের কাছে তার মানে আপনি বলছেন নির্বাচন একটি প্রধান বিষয়, যেটি হলে পরে এই সমস্যা মোকাবেলা করতে অবশ্যই, সুবিধা কারণ হবে। আপনি যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার দেশে আমরা না পাই, হ্যাঁ। অতক্ষণ পর্যন্ত আমরা- আমরা বুঝবো না যে ওনাদের ভবিষ্যৎটা তাহলে আমরা কি। এই পর্যায়ে আমরা শেষ মন্তব্য নিতে চাই আপনার কাছ থেকে, জনাব মাহমুদ হাসান খান। গার্মেন্টস সেক্টর আলাদাভাবে এই ক্রাইসিস মোকাবেলার জন্য কি প্রস্তুত কিনা, অথবা আপনারা কি আলাদাভাবে আপনাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর কোনো চেষ্টা করছেন কিনা এই ক্রাইসিস? দুটো ভিন্ন জিনিস, প্রস্তুতি, সক্ষমতা। সক্ষমতা বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করছি, আমাদের ইন্ডিভিজুয়াল ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য, এবং আমাদের সেটা নিয়ে চলমান আছে। আপনি যদি বলেন যে আজ থেকে 10 বছর আগে ইন্ডাস্ট্রি চলতো বেজ অন ট্র্যাডিশনাল প্রোডাকশন ম্যানেজার্স, এখন প্রোডাকশন হয় ইঞ্জিনিয়ার দ্বারা। আর প্রস্তুতিটা হলো নির্ভর করবে সরকারের উপরে। আমি যত ইফিশিয়েন্ট হই, আমার যদি পোর্টে গুডস রিলিজ করতে 14 দিন লাগে, ঢাকা চিটাগাঙে যাইতে যদি 2 দিন বা 1 দিন লাগে, আর ব্যাংক ইন্টারেস্ট রেট যদি 16% হয়, আমার অন্য ইনফ্রাস্ট্রাকচার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ভালো না হয়, তাহলে আমি যত ইফিশিয়েন্ট হই, তাহলে কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো না। আর মিন্টু ভাই যেটা বললেন, ওটার সাথে আমি একটু অ্যাড করব, নির্বাচিত সরকার অবশ্যই আসতে হবে, বাট সেই নির্বাচিত সরকারকে জনগণের যেটাতে ভালো হয় সেই অনুযায়ী পলিসি নিতে হবে এবং সেইভাবে অ্যাক্ট করতে হবে। নির্বাচিত অত্যন্ত সরকার যদি জনমুখী একটি গণতান্ত্রিক Yes, সরকার লাগবে, নির্বাচিত যারা নিজের সরকার যদি দলের ওর লোকজনের fascist হয়ে স্বার্থ যায়, দেখবে না। নির্বাচিত সরকার যদি ফ্যাসিস্ট হয়ে যায়, তাহলে তার কোনো কিছু তার মানে নিজের দলের লোকের স্বার্থ দেখার চাইতে জনগণের স্বার্থ দেখবে, সবার নিজের দলের সবার স্বার্থ লোকও দেখবে। হলো দেশের মানুষ, আর দলের বাইরের হলো দেশের মানুষ, সবার স্বার্থ দেখবে। আমরা শেষ মন্তব্য আপনার কাছে নিতে চাই যে আপনাদের যে সেক্টর আছে, সেই সেক্টরই বা কি একইভাবে চিন্তা করছেন? একই, মানে আমরা তো একই একই মানে মানে sector বলতে- একই সেক্টরের দুইটা ভাই। হ্যাঁ, 2টা ভাগ। তো এখন আসলে পরিস্থিতি যেই পর্যায়ে আছে, আমরা সবসময় কিন্তু আমরা প্রতিনিয়ত নানা রকমের সংকট মোকাবেলা করেই কিন্তু টিকে আছি। তো আমরা টিকার জন্য আমরা সংগ্রাম করি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানাভাবে চেষ্টা করি, বাট প্রপার পলিসিটা আসতে হবে সরকারের কাছ থেকে। সরকার যদি সময় আপনি উপযোগী, কি মনে করেন যে নির্বাচিত সরকার খুব দ্রুত দরকার? ডেফিনেটলি একটা নির্বাচিত সরকারই মানে জনগণের ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতায় যাবে, তারাই কিন্তু দেশটার এগিয়ে নেবার জন্য নানা রকমের পলিসি চিন্তা করবে। এবং যেটা মাহমুদ হাসান খান বাবু বললেন যে নির্বাচিত সরকার তখন কিন্তু দেশের সরকার, তখন কিন্তু কোনো দল না, তখন দলের চিন্তা না করে দেশের চিন্তা যদি যেই সরকার করবে, সেই সরকার ডেফিনেটলি দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমরা মোটামুটি একমত একটি জায়গায় পৌঁছেছি যে আমাদের এলডিসি থেকে উত্তরণের বিষয়টি, এটাকে ডিলে করতে হবে, সরকারকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, ব্যাংকিং সেক্টরকে ঠিক করতে হবে, ব্যবসায়ীদেরকে আস্থায় নিতে হবে, এবং গুড গভর্নেন্স বাড়াতে হবে, যাতে করে আগের মতো টাকা পয়সা লুটপাট না হয়। তো এইগুলি তো সবই মোটামুটি একমত হয়েছে, কিন্তু আপনিও কি মনে করেন যে নির্বাচিত সরকার আসলে এই বিষয়টি দ্রুত হবে? শুধু নির্বাচিত সরকার নয়, আমি যেটা বলি, আপনি ব্যাংকিং সেক্টরে যে কোশ্চেনটা করেছেন, সরকার তো অনেক সময় ডেভেলপমেন্ট এজেন্সি থেকে লং টার্ম একটা লোন নেয়। এখনও ব্যাংকিং সেক্টর এখান থেকে রিভাইভ করা ম্যাটার অফ 10 ইয়ার্স। আপনি লটা আছে, এনফোর্সমেন্ট ঠিক রাখেন, যেটা শুধু পুলিশ দিয়ে করে না, সেন্ট্রাল ব্যাংকের যে এনফোর্সমেন্ট রাখেন, 10 বছরও লাগবে না প্রত্যেকটা ব্যাংকের রিভাইভ করার জন্য। হোয়াট দে নিড ইজ আ ক্যাশ সাপোর্ট, ইন্টারেস্টের টাকাটাও এই বেইলআউট পলিসি লং টার্ম টু গেট অল এভরিবডি। সেকেন্ড, আমার কথা হলো, আমরা 91-এর আপরাইজিংও দেখেছি, 2006-ও দেখেছি, 14-ও দেখেছি, শেষমেশ 24-এ দেখলাম। আমাদের ব্যবসায়িক মহল থেকে একটাই চাওয়া, আপনারা সরকারে যেই থাকেন, পৃথিবীর অনেক দেশে আছে, অনেক দেশে এরকম আছে যে ওনাদের ইকোনমিক পলিসি অ্যান্ড ফরেন পলিসি যেই সরকারি পাল্টাক ওটা কিন্তু চেঞ্জ হয় না। আমাদের দেশের এইটাই দরকার যে আপনারা, এটা বললে হয়তো বা কেমন শোনাবে, করাপশন যে করেন আপনারা ইনফ্রাস্ট্রাকচার বানান, ওটার মধ্যে করেন, কিছু করেন লিমিটের মধ্যে করে রাখেন,
ল অ্যান্ড অর্ডার ঠিক রাখেন, ইনফ্রাস্ট্রাকচার আর এনার্জি সাপোর্ট দেন, এই দেশটাকে সামনের দিকে আমরা প্রাইভেট সেক্টর আগায় নিয়ে যাবো। অসাধারণ কনভিকশন আপনি দেখিয়েছেন, আপনি রীতিমতো প্রমিস করলেন যে আপনি এগিয়ে নিয়ে যাবেন। আমি একদম শেষ করতে চাই, আপনি অর্থনীতিবিদ হিসেবে আজকে ব্যবসায়ীদের যে দাবি, এর সঙ্গে কি আপনি একমত হচ্ছেন? আপনি কি মনে করেন যে এই দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত? দাবি তো আমি তো আগেই বলেছি, কোয়ালিফাই করেছি যে আপনাদের দাবি হোক, দাবিতে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু ওটার সাথে আপনাদের এই দাবিকে প্ল্যানগুলো আপনি কি সমর্থন করেন? হ্যাঁ সমর্থন করি, এবং তার সাথে একটা প্ল্যান থাকা উচিত, সাপোর্ট। এবং ওনার প্ল্যানের কথা বিষয়ে তারা পরপরই- বলেছেন যে তারা এরই মধ্যে দিয়েছেন না প্ল্যান। তারপরে আমাদের দেশে পলিসি সাপোর্ট এবং এই যে এখন যে রিফর্ম প্রসেসগুলো শুরু হয়েছে, এইগুলো যাতে কন্টিনিউ করে ভবিষ্যতে নির্বাচিত আপনার সরকারগুলো, সেই জন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে কমিটমেন্ট নেয় যে আপনি ম্যানিফেস্টোর মধ্যে এগুলো লিখবেন যে আপনারা এগুলো আগায় নিয়ে যাবেন। আপনি কি মনে করেন যে নির্বাচিত সরকার আসলে এটি দ্রুত হবে? বেটার দ্রুত হবে, বা সব প্রবলেম সলভ হবে তা আমি বলবো না, তবে ডেফিনেটলি বেটার। তো আমরা এই পর্যায়ে এসে আমাদের 9 সংলাপের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে যারা এখানে ছিলেন ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ এবং অর্থনীতিবিদ, তারা খুবই মন খুলে কথা বলেছেন, তারা আত্মসমালোচনা করেছেন, পাশাপাশি তারা তাদের যে প্রকৃত সমস্যা, সেই সমস্যাগুলি আমাদের সঙ্গে ভাগ করেছেন। আমাদের সাধারণ মানুষ আসলে এইভাবে ব্যবসার দুনিয়া সম্পর্কে খুব একটা বোঝেন না, এবং এই না বোঝার সুযোগ নিয়ে অতীতের সরকার সহ বিভিন্ন পক্ষ যেভাবে তাদের আমানত লুটপাট করেছেন, যেভাবে তাদের পয়সা লুট করে নিজেদের পকেটে নিয়ে গিয়েছেন, আজকে সেটা আমরা তাদের কাছ থেকে শুনতে পেয়েছি যে মাত্র 2% ব্যবসায়ী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা নিজের পকেটে ভরে নিয়েছেন প্রাতিষ্ঠানিক সহযোগিতায়। এবং এই যে বিচার, এই বিচারও কিন্তু আসলে সুবিচারের অংশ। শুধুমাত্র পতিত স্বৈরাচারের বিচার শেষ করলেই কিন্তু এই বিচার শেষ হবে না, এবং এই বিচার কিন্তু জনগণের অধিকার ক্ষুণ্ণ করার বিচার। এবং সেই বিচার হলে পরে এই ব্যবসায়ী যারা সঠিকভাবে যারা ব্যবসা করেন, যারা সরকারকে কর দেন, শ্রমিকদেরকে বেতন দেন, যারা চেষ্টা করেন তাদের পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এই ব্যবসায়ীরা কিন্তু আরও সক্ষম হবেন, যাতে বাংলাদেশের যে ব্যবসা জগৎ সেটি আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দিকে যাবে। কাগজে কলমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করার চাইতে প্রকৃত অর্থে একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করতে পারা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। অটো পাস না করে বরং পড়াশোনা করে পাস করা যেমন জরুরি, তেমনি এই নিয়মের মধ্যে থেকে এলডিসি থেকে মধ্যায়ের দেশে পরিণত হওয়ার চাইতে আজকের ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন যে প্রকৃতভাবে সক্ষম হয়ে যদি সেই জায়গাতে আমরা পৌঁছাই, তাহলে এইটাকে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। আমি খুবই ধন্যবাদ জানাতে চাই, কেননা উপস্থাপক হিসেবে আমি আজকে অনুপ্রাণিত হয়েছি। সমস্যা যতই থাক, আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের অর্থনীতি নিয়ে ভাবছেন, এবং তারা এক বিষয়ে একদমই একমত হয়েছে, নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের সমস্যা আসলে আর কারো পক্ষে দ্রুত উত্তরণ করা সম্ভব না, কেননা নির্বাচিত সরকারকে প্রতিনিয়ত দায়বদ্ধ থাকতে হয় এবং তাদেরকে জনগণের ভালোর কথা চিন্তা করেই ক্ষমতায় থাকতে হয়। আমরা আশা করছি আজকের 9 সংলাপ আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন জানাতে পেরেছে, আমাদেরকে সচেতন করেছে, এবং আমরা আশা করছি সরকারের যে উচ্চ মহল তারা আজকের এই আলোচনাটিকে আমলে নেবেন এবং তারা চেষ্টা করবেন বহু বিষয়ে মনোযোগ দেওয়ার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের অর্থনীতি, এবং সেই অর্থনীতির উপরে এই বিশ্ব অর্থনীতির পরিবর্তন এবং এলডিসি থেকে মধ্যায়ের দেশে সার্টিফিকেশন নেওয়ার যে চেষ্টা, এই বিষয়গুলি কিভাবে আমাদেরকে সামনে প্রভাবিত করতে পারে, এই বিষয় নিয়ে চিন্তা করে তাদেরকে এই ধারাবাহিকতা বজায় রাখা দরকার, যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে আগামী নির্বাচিত সরকার এই সমস্যাগুলিকে মোকাবেলা করবে। আপনাদের সবাইকে আগামী 9 সংলাপ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এটি একটি ব্রেকলেস অনুষ্ঠান, এর মাঝখানে কোনো বিজ্ঞাপন আপনারা দেখেন না, এবং চ্যানেল এটি করছে, এটিও এক ধরনের নতুন বিষয়, এটি একটি ঝুঁকি, সব চ্যানেল এটি করতে পারে না। আশা করছি চ্যানেল 9-এর সাথে থাকবেন এবং আমাদের 9 সংলাপ